সুধী দর্শক, এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডা জার্নালের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, কানাডা জার্নালে আমরা সবসময় চেষ্টা করে থাকি কানাডায় থাকা বাঙালিদের বিভিন্ন কর্মকাণ্ডকে তুলে ধরতে। কানাডায় বাঙালিরা যে সকল সাংস্কৃতিক, সাংগঠনিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং অন্যান্য কর্মকাণ্ড করেন, সেগুলোকে আমরা কানাডা জার্নালে উপস্থাপন করার চেষ্টা করি। কানাডা জার্নালে আমরা কানাডায় থাকা কৃতি বাঙালিদের কীর্তিগুলোকে তুলে ধরতে চাই। সুধী দর্শক, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে অগ্রগণ্য পুরুষ, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ছিলেন একই সাথে সমাজ সংস্কারক, ভাষা সংস্কারক, বাংলা ভাষার জনক, ধর্ম সংস্কারক, শিক্ষক, শিক্ষা চিন্তক, অনুবাদক এবং আরো অনেক কিছু। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়েছিল 1820 সালের 26 সেপ্টেম্বর। তার জন্মের 200 বর্ষকে সামনে রেখে, 200 বার্ষিকীকে সামনে রেখে কানাডা জার্নালের আজকের আয়োজন বিদ্যাসাগর একজনই। আজ আমাদের আয়োজনের সাথে যুক্ত হয়েছেন ঢাকা এবং কলকাতা থেকে 3 বিশিষ্ট জন। আমাদের সাথে যুক্ত হবেন বিশিষ্ট চিন্তক, বাঙালি জাতির বর্তমান সময়ের অগ্রগণ্য বুদ্ধিজীবী প্রফেসর পবিত্র সরকার। আমার আশঙ্কা, পবিত্র স্যার এখনো আমাদের সাথে যুক্ত হয়ে পারেননি, তবে তিনি যখন যুক্ত হবেন তার পূর্ণ পরিচয় আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সাথে ইতোমধ্যে যুক্ত হয়েছেন ঢাকা থেকে বরেণ্য প্রাবন্ধিক, গবেষক মোর্শেদ শফিউল হাসান। 2016 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তিনি একাধারে শিক্ষক, সাংবাদিক, সম্পাদক, অনুবাদক এবং লেখক হিসেবে ইতিমধ্যে তার 60টির বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। মোর্শেদ শফিউল হাসান, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাই। সুধী দর্শক, আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হয়েছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী, লেখক, শিক্ষক রূপা চক্রবর্তী। ধন্যবাদ জানাই সুব্রতদা আপনাকে। বিদ্যাসাগর একজনই এই অনুষ্ঠানে এনআরবি টিভির আয়োজন খুব সময়োপযোগী বলে মনে করি। বিদ্যাসাগরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 300 জন্ম শতবার্ষিকীর একদম প্রাককালে এরকম একটি মহৎ উদ্যোগ আমাদের মনে শক্তি, সাহস এবং প্রেরণা সঞ্চার। অনেক ধন্যবাদ আপনাকে। সুধী দর্শক, আপনারা জানেন যে রূপা চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক। তার বিশেষ আগ্রহের বিষয় বিদেশিদের বাংলা শেখানো। সেটি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, বই লিখেছেন, পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। এবং রূপা চক্রবর্তী একই সাথে বাংলাদেশের অগ্রণী আবৃত্তি সংগঠন শননের সাথে যুক্ত। রূপা, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। সুধী দর্শক, প্রফেসর পবিত্র সরকার এখনো যুক্ত হননি, তাই আমরা প্রথমেই মোর্শেদ
শফিউল হাসানের কাছে যাব। মোর্শেদ শফিউল হাসান, আপনি নিজে একজন লেখক, দীর্ঘকাল ধরে লিখছেন, অনেক লিখেছেন। আমি যদি আপনাকে একটু প্রশ্ন করি যে লেখক হিসেবে বিদ্যাসাগর কতখানি এগিয়েছিলেন, তার লেখক সত্তাটি কতটা গুরুত্বপূর্ণ এবং সেটি আজকের দিনেও কি একই রকম ভাবে গুরুত্বপূর্ণ রয়েছে? রূপা, আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একজন ঘনিষ্ঠজন, ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, মাইকেলের অনেক দুঃসময়ে, এই বিশিষ্ট জন যখন দুঃসময়ে পড়েছিলেন, সেই সময়ে বিদ্যাসাগরকে তিনি সবসময় কাছে পেয়েছেন। আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন। আমি কি আপনাকে সেখান থেকে একটু পাঠ করতে বলবো? হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। ধন্যবাদ আপনাকে। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে নিয়ে দুটো কবিতা লিখেছিলেন। একটি হলো যখন তাকে মৃত্যুর আগে যখন সামাজিকভাবে তিনি নিগ্রহের শিকার হয়েছিলেন, পারিবারিকভাবে এবং সামাজিকভাবে, সেই সময় বেদনার্ত চিত্তে তিনি একটি লিখেছিলেন কবিতা পণ্ডিত প্রবণ নাম দিয়ে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম দিয়ে তার প্রথম কবিতাটি যখন আর কি সেই সময়, যে সময়টিতে মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের কাছে থেকে অকৃপণ উদার হস্তে দান গ্রহণ, নিজের জীবনে বেঁচে থাকাটাকে সহজতর করা এবং কেবলমাত্র বেঁচে থাকাটাকেই অনেক বড় করে সম্ভব হয়েছিল। ইংল্যান্ডের মতো জায়গায় অনেক অর্থকষ্টে ছিলেন, বিদ্যাসাগর তাকে সহযোগিতা করেছিলেন। তখন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে ছোট্ট একটি কবিতা লিখেছিলেন। সেটি একটু সকলকে ২০০ জন্মবর্ষের প্রাক্কালে শোনাতে চাই। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ, কি সেবা তার সে সুখ সদনে। দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরি, পরিমলে ফুলকুল 10 দিশ ভরে। দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী, নিশার সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। অনেক এই ছিল ধন্যবাদ তার আপনাকে। লেখা প্রথম কবিতাটি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এবং এটি আমাদেরকে বিদ্যাসাগরের প্রতি মাইকেলের যে শ্রদ্ধা, যে আকুতি, যে ভালোবাসা, অকুণ্ঠ ভালোবাসা এবং তার প্রতি যে একটা বিনয়ী মন, সেটাকে দেখায়। অনেক ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আমরা আনন্দের সাথে বলতে চাই আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর পবিত্র সরকার। স্যার, আপনি শুনতে পাচ্ছেন? আপনার কণ্ঠ শুনছি না, আপনার ওখানে একটু মাইকটা অফ আছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে স্যার, পরিষ্কার। আমার কণ্ঠ আপনারা শুনছেন তো? হ্যাঁ, অনেক ধন্যবাদ স্যার। শুধু দর্শক, আমরা যেটা বলছিলাম, বর্তমান সময়ের বাঙালি জাতির অগ্রগণ্য বুদ্ধিজীবী প্রফেসর ডক্টর পবিত্র সরকার। তিনি লেখক, তিনি চিন্তক এবং বিশ্ববাসীর সামনে বাংলা ভাষাকে তুলে ধরার ব্যাপারে যে কয়জন বর্তমান সময়ে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন, তার ভেতরে পবিত্র সরকার একজন। আমরা অবশ্যই আনন্দের সাথে উল্লেখ করতে চাই যে 1937 সালে ঢাকার একটি গ্রামে অধ্যাপক সরকার জন্মগ্রহণ করেন। আপনাদের অনেকেরই জানা আছে তিনি 1990 সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে
উপাচার্যের দায়িত্ব পালন করেন। এবং আমরা জানিয়ে রাখতে চাই যে ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন এবং ১৯৭৫ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি এ পর্যন্ত ১০০'র বেশি বা বলা যায় ১০০'র কাছাকাছি গ্রন্থ রচনা করেছেন, সম্পাদনা করেছেন প্রায় ৭০টি গ্রন্থ। এবং আমাদের অনেক আনন্দের যে এই ৮৩ বছরের যুবা পুরুষটি আজকে অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবেন। প্রফেসর সরকার, আপনাকে স্বাগত জানাই। সবাইকে আদাব এবং নমস্কার। নমস্কার। এই দুর্গত সময়ে সবাই ভালো থাকুন, আপনারা সবাই ভালো থাকুন। স্যার, আমি প্রথমে আপনাকে একটি প্রশ্ন করে রাখতে চাই যে আপনি নিজে একজন ভাষাবিদ, আপনি বৈয়াকরণিক এবং এই দুটি ভূমিকাতেই কিন্তু আমরা প্রকৃতপক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পেয়েছিলাম। আপনি নিজে এই ভূমিকায় দাঁড়িয়ে বিদ্যাসাগরকে, তার ওই ভূমিকাকে কেমন দৃষ্টিতে দেখেন যদি একটু বলেন? বলা বাহুল্য যে বিদ্যাসাগর বৈয়াকরণিক হিসেবে যা করেছেন সেটা মূলত সংস্কৃত ব্যাকরণকে বাঙালির কাছে, পাণিনির ব্যাকরণকে বাঙালির কাছে খুব সহজ করে তিনি একদম একটা রূপান্তরিত চেহারায়, যাতে ধাপে 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 আমরা সংস্কৃত ব্যাকরণের রহস্যে পৌঁছতে পারি, সেই ব্যাপারটা করেছিলেন ব্যাকরণ কৌমুদী লিখে। এটা খুব বড় কাজ আমি বলবো, যেখানে সংস্কৃত ব্যাকরণ, বিশেষ করে পাণিনির ব্যাকরণ, অনেকে তার ব্যাখ্যা করেছেন, পতঞ্জলি কাত্যায়ন থেকে শুরু করে আমাদের দেশে বোপদেব অনেকেই ব্যাখ্যা করেছেন। কিন্তু বিদ্যাসাগর যেভাবে একেবারে স্কুল ছাত্রের উপযোগী করে ধাপে ধাপে তার একটা সিঁড়ি নির্মাণ করেছেন, সেই ব্যাপারটা, সহজ ব্যাপারটা আগে কেউ করেননি। ফলে এইতে তার সংস্কৃত ভাষা শেখানোর ক্ষেত্রে একটা বৈপ্লবিক কাজ আমি বলতে পারি। আর বাংলা ব্যাকরণের ক্ষেত্রে তিনি সেরকম ভাবে কিছু হাত দেননি, কিন্তু বাংলা বর্ণমালাটা, চেহারাটা খানিকটা বদলে দিয়েছে। আপনারা সবাই জানেন যে সংস্কৃতের বর্ণমালা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিজ্ঞানসম্মত বর্ণমালা, এভাবে সাজানো, উচ্চারণ অনুযায়ী, যাকে ফোনেটিক্স বলে, ফোনেটিক্স অনুযায়ী সংস্কৃত বর্ণমালা খুব বিজ্ঞানসম্মতভাবে সাজানো একটি বর্ণমালা। পৃথিবীর লোক বিস্মিত হয় এত বিজ্ঞানসম্মত বর্ণমালা কি করে হলো। এবং পরে কোরিয়ার সম্রাট কোরিয়ান বর্ণমালার সংস্কার করেন সংস্কৃত বর্ণমালার আদলে। কিন্তু আমাদের ভাষাগুলো তো বদলে গেছে, 2000 বছরে বদলে গেছে। ফলে বিদ্যাসাগর যেটা করেছিলেন যে আমাদের ভাষার কিছু ধ্বনি, বাংলা ভাষার ধ্বনি যেগুলো সংস্কৃতে ছিল না, অন্তস্থ অ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, এই ধ্বনিগুলোকে তিনি বর্ণমালায় এনেছিলেন। খণ্ড তো ছিল, পুঁথিতে লেখা হতো, কিন্তু বর্ণমালাকে বাংলা ভাষার উপযোগী করে সাজিয়ে দিয়েছিলেন বিদ্যাসাগর তার বর্ণ পরিচয়ের পরবর্তী সংস্করণগুলোতে। ফলে এই ক্ষেত্রে বৈপ্লবিক কাজ করেছিলেন বিদ্যাসাগর, এতে কোনো সন্দেহ নেই। আর ভাষার ক্ষেত্রটা তো অনেক বড়, সেটা এখনই আমি বিস্তারিত আলোচনা করবো কিনা সে ব্যাপারে আপনার সম্মতি চাইছি। ঠিক আছে, তাহলে আমরা পরে আবার আসছি এই সমস্ত প্রসঙ্গে। হ্যাঁ, অনেক ধন্যবাদ স্যার। আপনি এই অল্প সময়ের ভেতরেই আমাদেরকে অনেক নতুন তথ্যের সন্ধান দিয়ে ফেলেছেন এবং এই জন্যই তিনি পবিত্র সরকার, তিনি আমাদের গুরুজন। রূপা, আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই, এই যে
পবিত্র স্যার যেটা বলছিলেন যে এই যে ভাষা নিয়ে, বর্ণমালা সম্পর্কিত একটা ব্যাপার বিদ্যাসাগরের সাথে জড়িয়ে আছে, যেটি আমার মনে হয় যে আপনি আমাদের দর্শকদের জন্য পড়ে শোনাতে পারেন। মানে বিদ্যাসাগর বলছেন যে হ্যাঁ। দুটো ন, তিনটি স এগুলো নিয়ে বিভ্রান্ত হয়ে যাচ্ছে পাঠকেরা এবং সকলে মনে করছেন যে দুটো ন থাকবার প্রয়োজন নেই, তিনটি স থাকবার প্রয়োজন নেই। এবং এবং আপনাকে আপনি একটু ইন্টারফেয়ার করি। দেখুন, এই যে মানে এই নিয়ে আমাদের যে দ্বিধা আজকের দিনেও, এটি কিন্তু ১৫০ বছর আগেও ছিল। এটা কিন্তু খুব এবং মজার। এটি খুবই প্রাসঙ্গিক আর কি। আজকে হ্যাঁ, তার ২০০ বছর পূর্তি উৎসবটি যখন আমরা উদযাপন করছি, আমরা যখন আমাদের শিকড়ের একেবারে কাছে দাঁড়িয়ে কথা বলছি, ভাষা বিষয় নিয়ে বিদ্বজ্জন আমাদের পবিত্র সরকার যে কথাগুলো বলছেন বিদ্যাসাগরকে কেন্দ্র করে, সেই কথাগুলো আজকের মানুষকে অনেকখানি তলিয়ে ভাবতে হবে, বুঝতেও হবে। বিদ্যাসাগর যখন বলছেন যে অন্তস্থ জ এবং অন্তস্থ অ, এটা নিয়ে তুমি ভাববে এবং এটা আসলে বর্ণ হিসাবে কে, এটা তোমাকে চিনতে হবে। এই মাত্র পবিত্র সরকার বললেন যে আম, ডয়ে বিন্দু র এবং ড, এটা যে আসলে একই বর্ণের দুটো ধ্বনিরূপ, এবং যখন শব্দের শুরুতে বসে তখন সেটি ড উচ্চারিত হয়, এবং যখন শব্দের মাঝখানে এবং শেষে ব্যবহৃত হয়, এগুলো ব্যাখ্যাগুলো বিদ্যাসাগরের। তিনি বলছেন যখন শব্দের মাঝখানে ব্যবহৃত হয় এবং শেষে ব্যবহৃত হয়, তখন ডকেই আমরা র বলে উচ্চারণ করি, মানে যেটা মূর্ধন্য ধ্বনি, রয়ের যেটা মূর্ধন্য ধ্বনি, সেটি তিনি বলছেন যে ডয়ে বিন্দু র বলে যে একটি ধ্বনিকে আমরা চিনি, বর্ণকে আমরা চিনি, এটি মূলত ড। এটি শব্দের শুরুতে হলে ড হয়, বিদ্যাসাগর স্পষ্ট করে বলেছেন। আমাদের সমস্যা হলো আমরা আসলে শৈশবে কৈশোরে যখন ৬ বছর বয়সে বাংলাটা পড়া শুরু করি, তখন শ্রেণীকক্ষে এগুলো নিয়ে বিস্তারিত কেউ আমাদের বলেন না। পবিত্র সরকার এই মুহূর্তে বলেছেন যে ধরিতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সংস্কৃত ভাষার বিন্যাসটি অত্যন্ত বিজ্ঞানসম্মত, এবং ভাষাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটি একটি প্রথম সারির বর্ণবিন্যাস। বাংলা বর্ণমালা সেটাকেই অনুসরণ করে, এটাকে সুবিন্যস্ত করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং তিনি বলছেন দুটো ন অপরিহার্যভাবে বাংলায় থাকবে। এই কথাটি আমি আজকের দিনে যারা দুটো নট না রাখার পক্ষে, তাদেরকে বিদ্যাসাগর পড়বার জন্য অনুরোধ করি। তিনটি শয়ের ব্যাপারে যারা যুদ্ধে লিপ্ত হচ্ছেন তাদের বলি, বিদ্যাসাগর কেন এই তিনটি শকে আলাদা মূল্য দিচ্ছেন, কেন এটাকে বিন্যস্ত করছেন, মদন মোহন তর্কালঙ্কার কেন এগুলোকে রেখেছিলেন, আজকের দিনে তলিয়ে দেখবার বিষয় আছে। শুধুমাত্র আধুনিকতার নাম করে নিজের ভাষার বিন্যাসকে অবিন্যস্ত করে দেয়া, এটা কোনো মানে আধুনিক মানসিকতা হতে পারে না। পৃথিবীর যাবতীয় ভাষার দিকে আমরা তাকালে লক্ষ্য করব যে তারা তাদের ভাষার পূর্ব রূপটিকে অবিকল রেখে দিয়ে নতুন রূপটিকে গ্রহণ করে পুরনোটাকে অঙ্গীকৃত করে নিয়েছে। আমরা পুরনোটিকে বর্জন করার ব্যাপারে যে রায় দিচ্ছি, বিদ্যাসাগরের সে অনুমোদন নেই। ঠিক তাই। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। আমি কি এখন একটু মোর্শেদ শফিউল হাসানের কাছে যাব? আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনার মাইক্রোফোনটি এখনো অন হয়নি। মাইক্রোফোনটি অন করতে হবে। আপনি চেষ্টা করতে থাকুন। আমরা একটু পবিত্র স্যারের কাছ থেকে আবার ঘুরে আসি। ঠিক। প্রফেসর সরকার, আমি আপনার কাছে এবার একটু অন্য রকমের প্রশ্ন করব। আমরা জানি যে তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু আসলে আমরা অনেকেই জানি না যে তিনি তার এই বিদ্যাসাগরটি একটি মানে তার কলেজ থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেয়া একটি পদবী মাত্র। এবং সে সময়ে এমন পদবী আরো অনেকেই পেয়েছিলেন। কিন্তু কোনো বিদ্যাসাগরকে, একজন সুব্রত কুমার বিদ্যাসাগর, একজন পবিত্র বিদ্যাসাগরকে আমরা মনে রাখিনি। আমরা মনে রেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এই যে তার বিদ্যাসাগর হয়ে ওঠা এবং তার এই যে কলেজ থেকে দেয়া পদ, এই বিষয়ে আপনি একটু আলোকপাত করুন। যেটা
প্রথমে লক্ষ্য করবার মতো, আমরা যারা দূর গ্রাম থেকে কলকাতা নামে রাজধানীতে পৌঁছে কোথাও একটা মানে উঠবার চেষ্টা করেছি, বিদ্যাসাগরের জীবনটা যেন তারা লক্ষ্য করি। যে গ্রামে একেবারে একটা খুব অত্যন্ত দরিদ্র পরিবার থেকে তার বাবা 2-3 টাকা মাইনের চাকরি করতেন, অনেক সময় অনাহারে থাকতেন। সে অবস্থা থেকে একটা প্রাচীন শিক্ষা নিয়ে, সংস্কৃত শিক্ষার দিন তখনই প্রায় চলে গেছে। সংস্কৃত শিখে যে একটা কোনো বড় জীবিকা পাওয়া যাবে এরকম কোনো সম্ভাবনা ছিল না, যদিও পুরোহিত এর জীবিকা বা শিক্ষকের জীবিকা ছিল। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে সরকারি বড় চাকরি শুধু সংস্কৃত শিখে পাওয়া যেত না। এবং বিদ্যাসাগর 1829-এ যখন সংস্কৃত কলেজে ভর্তি হলেন এসে, তারপরেই 1835-এ ইংরেজি শিক্ষা চালু হয়ে যাবে। 1843 নাগাদ ফার্সি রাজভাষা হিসেবে নির্বাসিত হবে, ইংরেজি তার জায়গা নেবে। এইরকম অবস্থায় একটা প্রাচীনমুখী শিক্ষা নিয়ে বিদ্যাসাগর নিজে স্কুলের সিলেবাসের বাইরে, কলেজের সিলেবাসের বাইরে ইংরেজি শিখলেন, হিন্দি শিখলেন। যখন তিনি ফোর্ট উইলিয়াম কলেজে সেরেস্তাদারের চাকরি পেলেন, নিজে শিখলেন অন্য ভাষা। বুঝলেন যে রাজধানীতে পৌঁছেছি মানে আমি পৃথিবীর নাগরিক হয়ে গেছি, এবং পৃথিবীর নাগরিক হিসেবে আমাকে পৃথিবীর ভাষাগুলো কিছু কিছু জানতে হবে। ইংরেজি তার রাস্তা। সেইটাতে বিদ্যাসাগর পৌঁছে গেলেন কোথায়? গ্রামের দরিদ্র নিঃস্ব ব্রাহ্মণের সন্তান পৌঁছে গেলেন কলকাতার, বাংলার তখনকার সবচেয়ে বর্ধিষ্ণু পরিবার, শিক্ষিত পরিবার, সংস্কৃতিমান পরিবার দেবেন্দ্রনাথ ঠাকুরের পাশে পৌঁছে গেলেন। চাকরি তিনি পেয়েছিলেন সংস্কৃত ফোর্ট উইলিয়াম কলেজে, তারপর সংস্কৃত কলেজে যাবেন সেক্রেটারি ও সহ সম্পাদক হিসেবে, তারপরে অধ্যাপক হবেন, অধ্যক্ষ হবেন 1851। কিন্তু যে দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে পৌঁছলেন, এইটা লক্ষ্য করুন যে কোত্থেকে অখ্যাত গ্রামের একটা নিঃস্ব পরিবারের ছেলে একটা যে শিক্ষাটা তখনই প্রান্তিক হয়ে যাচ্ছে, যে শিক্ষাটা কেন্দ্রে নেই, সেই শিক্ষা নিয়ে বাংলা ভালো লিখতেন বলে তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গৃহীত হলেন। এই যে পরিক্রমাটা, এই পরিক্রমাটা যেন আমরা লক্ষ্য করি। আমরা অনেকেই অনেক তলার থেকে আমরা উপরে উঠবার চেষ্টা করি, কিন্তু বিদ্যাসাগর যেখানে পৌঁছলেন, এই পৌঁছানোটা ওখানেই থামল না, থেমে তিনি লিখলেন অজস্র লেখা, নানান ধরনের লেখা। তা নিয়ে তিরস্কৃত হলেন। তিনি কাজ করলেন মেয়েদের স্কুল, মেয়েদের শিক্ষার ব্যাপারে, সংস্কৃত শিক্ষার সংশোধনের, সংস্কারের ব্যাপারে কাজ করলেন। প্রাচীন ভারতে কি পড়ানো হবে বললেন, বেদান্ত এবং সাংখ্য হচ্ছে ফলস ফিলসফি। তখনকার দিনে দাঁড়িয়ে এই কথা বলা একজন সংস্কৃত পণ্ডিতের পক্ষে ভয়ঙ্কর কাজ, যে ফলস ফিলসফি, কিন্তু আমাদের সেটা পড়াতে হবে। তারপরে অজস্র লেখা, সাহিত্যের লেখা, বিতর্কের লেখা, ঝগড়ার লেখা, ব্যঙ্গ রচনা, বর্ণ পরিচয়, এই একদিকে কাজ। আর বিধবা বিবাহের কথাটা তো সবাই জানে। 1856 সালে বিধবা 26 জুলাই তারিখে বিধবা বিবাহ আইন লিপিবদ্ধ হল। আমি জানি বিধবা বিবাহ 19 শতাব্দীতে খুব সার্থক হয়নি। এটাকে একজন ঐতিহাসিক বলেছেন ডেড লেটার। তার কারণ হচ্ছে তারপরে একটা হিন্দু ধর্মের একটা পুনর্জাগরণ ঘটেছিল 1880 পরে, ফলে হিন্দুরা রক্ষণশীলতায় বজায় রেখেছিলেন। 19 শতাব্দীতে বিধবা বিবাহ সার্থক হয়নি। কিন্তু যে লড়াইটা, যে সংগ্রামটা করেছিলেন, নিজের অজস্র অর্থ খরচ করে, কাউকে গ্রাহ্য না করে, সকলকে উপেক্ষা করে, প্রায় একা
তার সঙ্গে একটা দলবল যে তৈরি হয়েছিল তা না। হ্যাঁ, বিপক্ষে সই পড়েছিল বোধহয় 35,000-এর মতো বিদ্যাসাগরের, আর বিদ্যাসাগরের পক্ষে সই ছিল 900 কিছু। এই যে ব্যাপারটা, এইটা লক্ষ্য করবেন। এবং তার ফলে আর একটা জিনিস আমার চোখে পড়েছিল, আমি বলে নিই, সেটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীতে যারা বড় বড় নেতা আমাদের রেনেসাঁসে, তারা বেশিরভাগ বড় লোকের বাড়ি থেকে এসেছিল। রামমোহন রায় থেকে শুরু করে দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, বড় লোক মানে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, শিক্ষিত পরিবার এবং খানিকটা সচ্ছল পরিবার। বিদ্যাসাগর হচ্ছেন বিরলতমদের মধ্যে একজন, আরো ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার ছিলেন, এরা ছিলেন বিরলতমদের মধ্যে একজন যিনি একেবারে তলার দরিদ্র একটা পরিবার থেকে ওই শীর্ষস্থানে পৌঁছেছিলেন। এবং আর আর কি তাকে দেখি যে সব স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ। রাস্তার ভিক্ষুকের সঙ্গেও তিনি যেমন সহজ, যে চর্মকারটি ফুটপাথে দোকান করেছে তার সঙ্গে বসে যেন তিনি গল্প করতে পারেন, কলেরা রোগীকে যেন তিনি বিছানায় নিয়ে আসতে পারেন, মুসলমান ভিক্ষুক এসে লুচি সন্দেশ খেতে, লুচি দই খেতে চাইলে তাকে যেমন খাওয়ান এবং বলেন প্রত্যেকবার এসে তোর বস্তির বাড়ির ভাড়া আটানা আমার কাছ থেকে নিয়ে যাবে। চন্দননগরে হিন্দু মুসলমান বাচ্চাদের কোলে বুকে পিঠে যেমন করেন, এই তলার মানুষগুলো থেকে সমাজের একেবারে উচ্চ স্তরের মানুষদের সঙ্গে তার মেলামেশা কোনো রকম মানে অসুবিধে ছিল না। এটা ঊনবিংশ শতাব্দীর আর কোনো নেতার পক্ষে বলা যায় না। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনাকে এখানে একটু থামাই আমি। আপনি খুব সুন্দর করে অনেকগুলো তার যে চারিত্র বৈশিষ্ট্য সেগুলোকে তুলে এনেছেন। আপনার ওই জায়গাটায় একটুখানি আমার খটকা লাগছে। আপনি বললেন যে 1835-এ ইংরেজি হবে রাষ্ট্রভাষা, কিন্তু ওই সময় কি একই সাথে 35-এ কি ফার্সি রাষ্ট্রভাষা হিসেবে বাতিল হয়ে যায়নি? আপনি 43 বলছিলেন। না, এটা ধাপে ধাপে হয়েছে। ধাপে ধাপে হয়েছে মানে আদালতগুলোতে চলে গেল 1843 নাগাদ। আচ্ছা, এইভাবে ধাপে ধাপে হয়েছে, একসঙ্গে সব হয়। কিন্তু আদালতের ভাষাতে এখনো ফার্সির প্রভাব, বাংলা ভাষায় এখনো ফার্সির প্রভাব প্রচুর আছে। আইন আদালতের ভাষা আমাদের ফার্সি প্রশাসনিক ভাষাই আমরা ব্যবহার করি। অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করছি যে এবার মোর্শেদ শফিউল হাসান তিনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন মোর্শেদ শফিউল হাসান? হ্যালো মোর্শেদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা একটু দুঃখিত, আর তার জন্য আমরা একটু বেদনার্থ বোধ করছি যে তিনি আমাদের অতিথি, কথা শুনতে পাচ্ছি না আমরা, কিছু একটা জটিলতা হচ্ছে, লাইভের যে জটিলতাটা ঘটে থাকে। আমরা আবার একটু রূপার কাছে আসি। রূপা, এই যে পবিত্র স্যার অনেক কিছু বলছিলেন তার জীবন নিয়ে, আমরা জানি যে তাকে নিয়ে তার জীবনী যেমন রচিত হয়েছে, তেমনি তার নিজেরও কিন্তু খানিকটা আত্মজৈবনিক কিছু রচনা রয়েছে। আমি আপনাকে একটু অনুরোধ করি। আমি একটু অধ্যাপক পবিত্র সরকারের অনেকগুলো বিন্যস্ত কথার মাঝখানে কিছু জিনিস উস্কে দিতে চাই দর্শক শ্রোতার মনে, যেটি তার আত্মজৈবনিক লেখাটি আমি পড়বো সুব্রত দা, কিন্তু একটু বলতে চাই যে কিছু কিছু ইঙ্গিত করেছেন প্রফেসর সরকার। তো সেগুলো হলো কি, যে তার তো ভেতরে পাণ্ডিত্য, তিনি সবটুকু পড়েছেন, নির্যাসটুকু দিচ্ছেন, কিন্তু যে মানুষটি আজ প্রথম আমাদের দেখছে বিদ্যাসাগর সম্পর্কে, যার আজকেই এই প্রথমবার একটি শোনা হচ্ছে তরুণ প্রজন্মের, যার হাতের কাছে বিদ্যাসাগরের বইগুলো নেই, তারা বিদ্যাসাগরকে কি করে জানবে, কি করে বুঝবে? একটুখানি চকিতে দু তিনটি বাক্যের ভেতর দিয়ে তার সম্পর্কে, তার উন্নত চিন্তা, জগৎটাকে বদলে দেয়া এবং ভারতে বিপ্লব সাধনের বিষয়টি আমি একটুখানি বলি যে
সংস্কৃত কলেজে সাপ্তাহিক ছুটি সংক্রান্ত একটি বিষয় ছিল। আগেই ছুটি দেওয়া হতো প্রতিপদ এবং অষ্টমীর দিনে। খেয়াল করুন, সাপ্তাহিক ছুটি দেওয়া হতো প্রতিপদ এবং অষ্টমীর দিনে, এবং চান্দ্র তিথি ধরে সাপ্তাহিক ছুটির দিন করায় এক ধর্মীয় ছোঁয়া যেমন ছিল, তেমনটি বৈজ্ঞানিক ছিল না কোনো মতেই। আজকের দুপুর থেকে কালকে সকাল পর্যন্ত অষ্টমী হলে বা প্রতিপদ হলে কোন দিন ছুটি হবে তা নিয়ে ধান্দা থাকা স্বাভাবিক। তাই বিষয়টাকে বৈজ্ঞানিক করতে চেয়ে বিদ্যাসাগর কাউন্সিলে লেখেন, আই বেগ লিভ টু প্রপোজ দ্যাট এভরি সানডে বি সাবস্টিটিউটেড ইন দেয়ার স্টেড। সেই থেকে রবিবার সাপ্তাহিক ছুটি চালু হয়ে গেল সংস্কৃত কলেজে, এবং আমরা তখন থেকে সাপ্তাহিক ছুটি রবিবার হবে এই জিনিসটি ভোগ করে আসছি বিদ্যালয়ে। আর এখন তো সর্বত্র এই রবিবারই হলো সাপ্তাহিক ছুটির দিন। এটি একটু ইঙ্গিত করলাম, যদিও বাংলাদেশে অনেক এটি পরে রাজনৈতিক কারণে হ্যাঁ, বদলে গিয়ে হ্যাঁ, শুক্রবার হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। আরেকটি কথা বলতে চাই যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা আর সময়ানুবর্তিতার কথা। শিক্ষকদের সময়ানুবর্তী তিনি কিভাবে করতেন তার একটা সুন্দর গল্প আছে। নিজে কলেজে শুরুর আগে গেটের কাছে দাঁড়িয়ে থাকতেন বিদ্যাসাগর। কোনো কথা বলতেন না তিনি কাউকে। এতে জয়নারায়ণ তর্ক পঞ্চাননের মতো তার শিক্ষক এবং প্রায়ই দেরিতে কলেজে আসা মানুষটিও শুধরে গিয়েছিলেন। অন্যদের ক্ষেত্রে বলতেন, এই এলেন নাকি, এতে কাজ হতো। আবার তার অন্যবর্তী দেখা যেত যখন কোনো ছাত্রের দ্বারা শিক্ষককে সামান্যতম অবহেলা দেখানো হতো। ইংরেজি শিক্ষক তরুণ কালীচরণ ঘোষের কাছে এরকম এক ঘটনায় ক্লাস শুদ্ধ সবাইকে মাফ চাইয়ে ছেড়েছিলেন তিনি। যতক্ষণ তারা তা করেনি ততদিন কলেজ থেকে তাদের বের করে দিয়েছিলেন। সবশেষে বলবো, সংস্কৃত কলেজ থেকে ছাত্রদের শারীরিক শাস্তি দেওয়ার প্রথা তিনি তুলে দিয়েছিলেন। এই বিষয়ে তিনি ছিলেন সময়ের থেকে অনেকটা অগ্রসর মানুষ। আমরা এখন জানি যে আইন করে, নিয়ম করে পশ্চিমা বিশ্ব বলে দেয় যে কাউকে শারীরিকভাবে আঘাত করতে নাই, আঘাত করা, শারীরিক আঘাত করা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা, সেখানে একেবারে টোল থেকে শুরু হতো কিন্তু বেত্রাঘাত। পণ্ডিত মশাইরা সেই বেত্রাঘাতের ভেতর দিয়ে যে ছাত্রদের পিটিয়ে মানুষ করতেন, এই জায়গায় যে একটা মানসিক একটি কষ্ট হতো ছাত্রের মনে, সেটি পরবর্তী জীবনেও মুক্তি পেত না সেটা থেকে। এগুলো খুব সুন্দরভাবে বিন্যস্ত হয়েছে। অনেক 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 ধন্যবাদ আপনাকে রূপা। আপনি যে জায়গাটা ইঙ্গিত করলেন এটি দর্শকদের জন্য আর বলে রাখি যে ওই যে রূপা বলছিলেন যে বিদ্যাসাগর তার সহকর্মী শিক্ষকরা আসতে যদি দেরি করতেন, তিনি কিন্তু ভদ্রতা রেখেও অনেক অভদ্রতাও করেছেন। নিষ্ঠুরতা কিন্তু তিনি করতেন। তিনি আকারে ইঙ্গিতে কিন্তু তাদেরকে বুঝিয়ে দিতেন যে এটি একটি অনুচিত কাজ। সেভাবেই কিন্তু তিনি অনুচিত কাজকে ঔচিত্যে নিয়ে এসেছিলেন। শুধু দর্শক, আমরা এই ফাঁকে একটুখানি ঘুরে আসি যে আমাদের কোন কোন বন্ধু আজকে এই অনুষ্ঠান দেখছেন। বিরাট সংখ্যক দেখছেন। কলকাতা থেকে সুপ্রতিম বিশ্বাস দেখছেন, আমাদের টরন্টোর বিশিষ্ট শিল্পী বিজয় চক্রবর্তী, আরেকজন বিশিষ্ট শিল্পী এবং অধ্যাপক অরুণাংশু হোর, তারা দেখছেন। মুনা চৌধুরী, তিনি রূপাকে আদাব জানিয়েছেন। প্রাক্তন অধ্যাপক অরুণ ভৌমিক, তিনি দেখছেন। লেখক ননীগোপাল ভৌমিক, তিনি বলেছেন যে দ্বিশত বার্ষিকীতে প্রণতি, জন্ম, মৃত্যু, অমোঘ সত্য, মানুষের জন্য রেখে গেলে তুমি চলার পথের দিশা, সংস্কারের নিমিত্ত। তিনি একটু কবিতার মতো করে লিখেছেন, কিন্তু লেখাটা ওই ওই ভেঙে যাওয়াতে আমার উচ্চারণ একটু অসুবিধা হচ্ছে। দেখছেন ঢাকা থেকে অধ্যাপক সালমা মুক্তা, তিনি লিখেছেন উপভোগ্য আয়োজন, শ্রদ্ধা শুভেচ্ছা সম্মানিত অতিথিদের। আরো দেখছেন আমাদের টরন্টোর আরেক বন্ধু লেখক তাসমিনা খান, আমাদের সংস্কৃতি কর্মী অনুপ সেনগুপ্ত। আজকের সকল বিজ্ঞজনের প্রতি তারা শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়েছেন। এবং আমাদের আরেকজন গবেষক লেখক সুজিত কুসুম পাল, তিনি বলেছেন ব্রিটিশ উপনিবেশ সম্পর্কে তার মন্তব্য জানতে চাইলে বিদ্যাসাগর বলেছিলেন, ইংরেজদের কাছ থেকে ভারতীয়রা 3টা মূল্যবান সামগ্রী পেয়েছে। প্রথমটি হচ্ছে শেক্সপিয়ার, মিল্টন প্রমুখ সাহিত্যিকের রচনাবলী। দ্বিতীয়টি হচ্ছে
জলকে বরফ বানিয়ে জলের সাথে মিশিয়ে খাওয়ার কৌশল ও সংস্কৃতি। তৃতীয়টি হচ্ছে স্লাইস করা পাউরুটি। বিধর্মী খ্রিস্টিয়ানদের বেকারিতে তৈরি হওয়ার কারণে কিছু উচ্চবর্ণের হিন্দু যারা এই স্লাইস পাউরুটি বর্জন করেছিলেন, তাদের প্রতি ব্যঙ্গ করেই তিনি সত্যিটাকে এইভাবে উপভোগ্য করে প্রকাশ করেছিলেন। আজকে আমাদের যারা অতিথি, তারা যেমন নতুন, নতুন তথ্য জানাচ্ছেন বিদ্যাসাগর সম্পর্কে, তেমনি আমাদের যারা দর্শক, বিশিষ্ট দর্শকজন রয়েছেন, বোদ্ধাজন রয়েছেন, তাদের কাছ থেকেও এমন নতুন, নতুন তথ্য জানতে পেরে আমরা আনন্দিত। আমরা একটু প্রফেসর পবিত্র সরকারের কাছে যাব। আপনি আগে একটু ইঙ্গিত করছিলেন এবং যেটি রূপা বলেছিলেন যে এই যে আগে যে চান্দ্র বর্ষ অনুযায়ী ছুটির যে ব্যাপারটা ইত্যাদি, ইত্যাদি ব্যাপারগুলো থাকতো, এর ভেতর দিয়ে কিন্তু বিদ্যাসাগরের একটি তার যে ধর্মবোধ সেটি প্রকাশ পায়। আমি যদি আপনাকে প্রশ্ন করি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি একজন আস্তিক অথবা নাস্তিক? আপনি কি মনে করেন? এটা বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন আমি কেন? তো বলবো শুধু এটি নিয়ে একটি আমি অনুষ্ঠান তো হতে বলবো নাস্তিক। আমি পরিষ্কার বলবো নাস্তিক। তার কারণ বিদ্যাসাগর নিজে কোনো ধর্মাচরণ করতেন না। বিদ্যাসাগর বাড়িতে কোনো বিগ্রহ ছিল না, কোনো ঠাকুর দেবতার ছবি ছিল না। মায়ের ছবি ছিল, পরে সাহেবের আঁকা নিজের একটা ছবি ছিল। আর কোনো মন্দিরে যেতেন না, কোনো ধর্ম প্রচারে অংশ নিতেন না, মন্দিরে যেতেন না সম্বন্ধে গল্প আপনারা জানেন। কাশীতে তার বাবা মাকে যখন রেখেছিলেন, কাশীতে তিনি গেছেন শুনে কাশীর পান্ডারা তার কাছে গেছে, তুমি মন্দিরে যাও না কেন? বিদ্যাসাগর বললেন, আমার বাড়িতে বাবা মহেশ্বর, মা অন্নপূর্ণা আছেন, আমার মন্দিরে যাওয়ার দরকার নেই। যে কথাটা এই প্রসঙ্গে চলে আসে সেটা হচ্ছে, দেখুন বিদ্যাসাগর লেখাপড়ার যা সিলেবাস ছিল সংস্কৃত পাঠশালায়, কালীকান্ত পণ্ডিতের পাঠশালায় বা সংস্কৃত কলেজে, সেখানে বিজ্ঞান ছিল না। কিন্তু বিদ্যাসাগরের বইগুলো লক্ষ্য করে, জীবনচরিত, আখ্যান মঞ্জরি, এই যে বা অন্যান্য গ্রন্থ, মানে বোধোদয়, তাতে কিন্তু ধর্মের কথা নেই, সব বিজ্ঞানীদের কথা, নিউটনের কথা, হার্শেলের কথা, ওদিকে জ্ঞানীদের কথা, উইলিয়াম জোনসের কথা। বোধোদয়ে ঈশ্বর সম্বন্ধে আগে কোনো লেখা ছিল না। পরে যখন বন্ধুরা বললেন, তুমি ছাত্রছাত্রীদের জন্য বই লিখছ, বোধোদয়ের মতো বই, তাতে ঈশ্বর থাকবে না। প্রথম লেখাটা কিন্তু পদার্থ সম্বন্ধে, এটা মনে রাখবে, একদম ঠিক। হ্যাঁ, পদার্থ সম্বন্ধে। দ্বিতীয় স্থানে ঈশ্বর, এবং সেখানে লেখাটার মধ্যে বেশ সবিরোধ আছে। সবিরোধটা কি? প্রশ্ন বলছে, ঈশ্বর নিরাকার ও চৈতন্য স্বরূপ বলছেন তৃতীয় সেন্টেন্সে বলছেন, কিন্তু তারপরে ষষ্ঠ সেন্টেন্সে গিয়ে বলছেন তিনি সবই দেখেন, সবই জানেন। যিনি নিরাকার চৈতন্য স্বরূপ, তিনি সবই দেখেন, সবই জানেন কি করে? মনে হয় বিদ্যাসাগর অন্যমনস্ক ভাবে লিখে দিয়েছিলেন যে একটা, কিন্তু তার সমগ্র রচনায় ঈশ্বর সম্বন্ধে কোনো কথা নেই, বিজ্ঞান সম্বন্ধে আছে। তার কারণটা সম্ভবত এই, কারণটা যদি বলবার সুযোগ পাই, যে তার বন্ধু ছিলেন অক্ষয় কুমার দত্ত। এই অক্ষয় কুমার দত্ত, যার 200 বছর এখন চলছে, একই বছরে জন্মেছিলেন দুজন। এবং অক্ষয় কুমার দত্ত ছিলেন একজন ভয়ঙ্কর নাস্তিক। তিনি তত্ত্ববোধিনী সভায় তিনি বললেন, কে কে ঈশ্বর বিশ্বাস করেন হাত তুলুন, কিছু হাত উঠুন, কে কে বিশ্বাস করেন না হাত তুলুন, বেশি হাত উঠুন। অক্ষয় কুমার দত্ত বললেন, প্রমাণ হয়ে গেল ঈশ্বর নেই। বা একটা তত্ত্ববোধিনী সভার বোর্ডে একটা সমীকরণ লিখে দিলেন। কি সমীকরণ? যে পরিশ্রম যোগ প্রার্থনা ইজ ইকুয়াল টু শস্য। মানে চাষি 1 বছর পরিশ্রম করলো, প্রার্থনা করলো, শস্য পেল। তারপরে প্রার্থনা করলো না, পরিশ্রম ইজ ইকুয়াল টু শস্য, পরেরটা, এবং লিখলো অতএব প্রার্থনা ইজ ইকুয়াল টু 0। অক্ষয় কুমার দত্তের এই যে প্রভাব, দুজনে একসঙ্গে তত্ত্ববোধিনী পত্রিকায় কাজ করতেন, তার ফলে দেবেন্দ্রনাথ এক সময় রাজনারায়ণ বসুর লেখা
তারা রিজেক্ট করেছিলেন বলে দেবেন্দ্রনাথ বলতে বাধ্য হয়েছিলেন রাজনারায়ণ বসুকে যে কতগুলো নাস্তিক জুটি আছে, কতগুলো নাস্তিক জুটি আছে, ইহাতে তাড়াইতে না পারিলে হইবে না। বিদ্যাসাগর তার মধ্যে ছিলেন। কাজে এই লোকটি এই ধর্মের বদলে, ঈশ্বরের বদলে মানুষ, তার কাছে বিকল্প হলো মানুষ, ইহজগৎ। ইহজাগতিকতা কথাটা আপনারা অধ্যাপক আনিসুজ্জামানের কাছ থেকে জানেন। এই ইহজাগতিকতা এবং মানুষ, আর মানুষ হচ্ছে তলার মানুষ, ওপরের মানুষের চেয়েও তলার মানুষ বিদ্যাসাগরের কাছে একেবারে কেন্দ্রে, মনোযোগের কেন্দ্রে হাজির ছিল। তাহলে এই প্রসঙ্গে আমি আপনার কাছে আবার যদি আসি, এই যে তলার মানুষ, সেই সময় কিন্তু তলার মানুষ বেশি করে আমরা ভাবতাম হচ্ছে নারীকে। নারী হচ্ছে তলার মানুষ, কারণ নারী শিক্ষার কাছে নেই, নারী অগ্রগতির কাছে নেই, কোনো কিছুর কাছে নেই, এবং নারী শিক্ষা বলে কোনো জিনিস তখন ছিল না ভারতবর্ষে। সেই সময় বিদ্যাসাগর নারী শিক্ষার অগ্রদূত হয়ে দাঁড়ালেন। তার এই যে ভূমিকাটা, তিনি যেমন এটিকে গুরুত্বপূর্ণ ভেবেছেন এবং তা নিয়ে উদ্যোগী হয়েছেন, উদ্যমী হয়েছেন এবং কাজ করেছেন, এই জায়গাটায় অল্প একটু বলুন। তারপরে আমরা মোরশেদ সাহেব এসছেন, এবার তার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, যেটা হলো যে নারী শিক্ষার চেষ্টা যে হয়নি তা নয়। 1824 নাগাদ কিছু স্কুল ছিল, তো সেই স্কুলগুলো বন্ধ হয়ে গিয়েছিল, আর বড় লোকেরা তাদের বাড়িতে মেম সাহেবদের এনে মেয়েদের কিছু কিছু আদব কায়দা শিক্ষা দিতেন, ইংরেজিও একটু শেখাতেন হয়তো। কিন্তু বেথুন সাহেব যে চেষ্টাটা করলেন, প্রথম বেথুন স্কুল, ক্যালকাটা ফিমেল স্কুল নামে 1849 সালে প্রতিষ্ঠিত হলো। বিদ্যাসাগর হলেন তার সম্পাদক। এই সম্পাদক হিসেবে একটা বড় ভূমিকা বেথুন স্কুলের নির্মাণে। তারপরে যখন তিনি স্কুল ইন্সপেক্টর হলেন, তখন তিনি বড়লাট ইডেনের সাহায্যে তিনি অজস্র মেয়েদের, 35টির মতো মেয়েদের স্কুল তিনি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলার নানা ক্ষেত্রে, নানা জায়গায় প্রতিষ্ঠা করেছিলেন। এবং আপনাদের মনে আছে যে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ সরকার যখন টাকা দিতে অস্বীকার করলো, তখন বিদ্যাসাগর বললেন যে আমার নিজের পকেটের পয়সা দিয়ে আমি স্কুলগুলো চালাবো। বীরসিংহ থেকে শুরু করে বারাসত, এরকম অজস্র জায়গায় মেয়েদের স্কুল তিনি প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ বিধবা বিবাহের পূর্ব ভূমিকা হিসেবে যদি আমি বলি, মেয়েদের আত্মনির্ভর হওয়া, এই আত্মনির্ভর হওয়ার একটা ভূমিকায় বিদ্যাসাগরের বড় নেতৃত্ব ছিল। কারণ বিধবা বিবাহ শুধু তরুণী বিধবাদের সমাধান, কিন্তু যে অল্প বয়সী বিধবা, 3 বছর থেকে তো বিধবা হতো, 3 বছর থেকে যে বিধবা হতো তাদের কি হবে, তাদের জন্য শিক্ষা একটা অগ্র ভূমিকা হিসেবে, একটা সর্বাঙ্গীন পরিকল্পনা করে বিদ্যাসাগর অগ্রসর হয়েছিলেন। এবং স্ত্রী শিক্ষায় তার অবদানের কথা তো সবাই জানে। অনেক ধন্যবাদ স্যার। তাহলে আমরা একটু মোরশেদ শফিউল হাসানের কাছে আসি। আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন এখন? আমি শুনতে পাচ্ছি, আপনারা বোধহয় আমার কথা শুনতে পাচ্ছেন না। এখন পাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা খুবই বিব্রত বোধ করছিলাম যে আপনার কথা আমাদের দর্শকরা শুনতে পাচ্ছেন না। শুধু দর্শক, মোরশেদ শফিউল হাসান তিনি এসেছেন। তিনি আমাদের আজকের 3 প্রাজ্ঞজনের একজন। তাকে আমরা প্রায় 40-45 মিনিট তাকে আমরা পাইনি, মিস করেছি, এখন পাবো। আমি আপনার কাছে একটুখানি জানতে চাই, এই যে প্রফেসর সরকার বলছিলেন যে তার যে কর্মকাণ্ড, তার যে চিন্তা চেতনা, সেই জায়গাটায় তার পাশ্চাত্য শিক্ষিত বন্ধুদের ভূমিকা ছিল। আপনি নিজে কি মনে করেন বিদ্যাসাগর যে একজন নাস্তিক্যবাদী মানুষ হয়ে উঠেছিলেন, তিনি যে একজন অগ্রগামী চিন্তার মানুষ হয়ে উঠলেন, একজন বিজ্ঞান ভিত্তিক চিন্তার মানুষ হয়ে উঠলেন, সেটি কি সম্ভব হয়েছিল তার পাশ্চাত্য শিক্ষার কারণে? কি মনে হয়? আমি প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি যে আমি অনেকক্ষণ এই আলোচনায় অংশগ্রহণ করতে পারিনি। তো একদিক দিয়ে লাভবান হয়েছে আমি, যেই সময় এই ফাঁকে অধ্যাপক পবিত্র সরকার
তার জ্ঞানগর্ভ বক্তব্য, রূপা বক্তব্য আমি শুনতে পেলাম। এবং আমি ভাষাবিদ নই মূলত, তো ভাষা বিষয়ে আপনি যেসব প্রশ্নগুলো আমাকে প্রথমেই করেছিলেন আমি একটু অপ্রস্তুত বোধ করছিলাম। তো সেখানে তারা এই কথাগুলো বিশদভাবে বলেছেন, আমিও তার দ্বারা উপকৃত হলাম। তো এখন যেহেতু সময় সংক্ষেপ, আমি মোটামুটি কিছু কথা বলবো, এবং এরপরে হয়তো আবার পবিত্র সরকার উনি বলবেন, রূপা বলবেন। তো যেটা আমাকে প্রথমে আপনি প্রশ্ন করেছেন অনুষ্ঠানের শুরুতেই, সেটা হলো যে তার বাংলা ভাষার ক্ষেত্রে বিদ্যাসাগর অবদানের কথা বলেছিলেন। তা আমি শুধু রবীন্দ্রনাথের একটি উক্তি, আপনারা সবাই জানেন যে বিদ্যাসাগর এক পর্যায়ে তিনি বলেছিলেন তার জীবনের প্রধান সৎকর্ম হলো বিধবা বিবাহ প্রবর্তন। যদিও পরে তার এই হতাশা থেকে তিনি অন্য কথাও পরে বলেছেন, আহ, যে তিনি এই বিধবা বিবাহ প্রবর্তন করতে গিয়ে তিনি সর্বসাধ ধনে প্রাণে মারা গিয়েছেন, এই কথা বলেছিলেন। সেটা আমি পরে আসছি। কিন্তু রবীন্দ্রনাথ তার সম্পর্কে, আমরা বিদ্যাসাগরকে চেনার জন্য বিদ্যাসাগরের ব্যক্তিত্ব, বিদ্যাসাগরের অবদান মূল্যায়নের ক্ষেত্রে আমার মনে হয় আমাদের রবীন্দ্রনাথই সবচেয়ে বড় সহায়ক আমাদের জন্য। এবং রবীন্দ্রনাথ বিদ্যাসাগরকে যেভাবে মূল্যায়ন করেছেন, যেভাবে তিনি দেখেছেন, সেভাবে বোধহয় তার সময়ে কিংবা তার পরেও আমরা আজ পর্যন্ত কেউ দেখতে পাইনি ভাবে, এবং আমাদেরকে রবীন্দ্রনাথের কাছে ফিরে যেতে হয়। তা আমি ভাষার ব্যাপারটাতে আসি, যে রবীন্দ্রনাথ তার সম্পর্কে বলেছেন যে তাহার মানে বিদ্যাসাগরের প্রধান কীর্তি বঙ্গভাষা। বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিল। আমরা জানি যে বঙ্কিমচন্দ্র সামাজিক সাংস্কৃতিক দৃষ্টিকোণের দিক থেকে বিদ্যাসাগরকে ঠিক তিনি অনুমোদন করেননি, তাই বিধবা বিবাহ প্রবর্তন বা এই ধরনের সংস্কারমূলক কাজ সম্পর্কেও তার হয়তো খুব হয়তো না ইতিবাচক মনোভাব ছিল না। কিন্তু তিনিও কিন্তু এই স্বীকৃতিটা দিয়ে গেছেন যে বিদ্যাসাগর এর আগে এরকম বাংলা গদ্য বিদ্যাসাগর আগেও, আমি শুভ উদ্ধৃত করতে পারছি না, তো বিদ্যাসাগর আগেও কেউ লিখিতে পারেন নাই, পরেও কেউ লিখিতে পারেন না এমন মনোহর গদ্য। এইটা হলো তার ভাষার ক্ষেত্রে একটি বড় একটা অবদানের স্বীকৃতি। আমি রবীন্দ্রনাথকে উদ্ধৃত করলাম এবং তারপরে আমি তার বঙ্কিমচন্দ্রের কথাও বললাম। এবং যেটা বিষয় সেটা হলো একটু এখানে একটু বলা দরকার, আমি তো মাঝে যে আমার যান্ত্রিক কারণে আমি হয়তো এটা শুনতে পাইনি, অধ্যাপক পবিত্র সরকার বলে থাকতে পারেন। সেটা হলো যে এটা যখন বিদ্যাসাগর বাংলা ভাষা সংস্কারের কাজে তিনি প্রবৃত্ত হন, বা যখন তিনি বাংলা ভাষার চর্চা করেছেন, সেই সময় পর্যন্ত বা এখনো জনস্তরে এরকম একটা ধারণা আছে যে বাংলা ভাষা হলো সংস্কৃতের দুহিতা, যেটি পরে সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিংবা রবীন্দ্রনাথ তারা অনেকে বলেছেন। আসলে এটা একটা সরলীকরণ। যেভাবে আমরা বলি যে ডারউইনের তত্ত্বের ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলি যে মানুষের পূর্বপুরুষ বানর, কিন্তু আসলে ডারউইনের তত্ত্ব তো তা না। তো এটাও একই ব্যাপার, একই ভাষা গোষ্ঠী থেকে বাংলা ভাষা এবং সংস্কৃত প্রাকৃত সব এগুলো উদ্ভব হয়েছে। তো যেহেতু একটা মানুষকে সে যত বড় মানুষই তিনি হন, বিদ্যাসাগর কিংবা অন্য কেউ, তাকে কিন্তু তার সময়ের মধ্যে বাস করতে হয়, সময়ের মধ্যে কাজ করতে হয়। তো বিদ্যাসাগরের সময় যেহেতু প্রচলিত ধারণাটা ছিল, আমি যদি ভুল করে থাকি আমি আশা করি অধ্যাপক পবিত্র সরকার আমাকে সংশোধন করে দেবেন। তো তখন তাকে এই ধারণার মধ্যেই থাকতে হওয়ার কারণে যখন বিদ্যাসাগর ব্যাকরণ বই রচনা করেছেন, তখন যেমন তার গদ্যের ক্ষেত্রে তিনি তার বাংলা গদ্যে বিদ্যাসাগরের বড় অবদান, তিনি সমাসের আড়ম্বর থেকে বাংলা গদ্যকে মুক্ত করেছেন। তার শব্দ ব্যবহার সাধু ভাষায় লিখেছেন ঠিকই, কিন্তু চলিত ভাষাইতে আজকে যেটা বলি তা অনেক কাছাকাছি তিনি বাংলা ভাষাকে নিয়ে এসেছিলেন। শব্দ ব্যবহারের ক্ষেত্রে, জ্যোতিচিহ্ন ব্যবহারের ক্ষেত্রে, এগুলো আমরা সব জানি, এগুলো বিস্তৃত এখানে উদ্ধৃত করা সম্ভব না। এই অবদানটা বিদ্যাসাগর আছে। আমি আপনার কিন্তু প্রথম প্রশ্ন যেটা আমি আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, তাহলে এই জায়গাটায় আমি আপনাকে থামিয়ে আমরা একটু ঘুরে আসি দর্শকদের একটু মন্তব্যের কাছ থেকে, পরে আবার আপনার কাছ থেকে আসছি, তাহলে মনে হয় আমাদের একটু ভালো হবে। আমাদের টরন্টোর বন্ধু লেখক এবং সংস্কৃতি কর্মী তাসমিনা খান একটি মন্তব্য করেছেন, মন্তব্যটি গুরুত্বপূর্ণ। কি ভীষণ দূরদর্শী ছিলেন তিনি, আসলেই তাই, অনেক বেশি দূরদর্শী, এবং সে কারণেই তার জন্মের 200 বছর পরেও তাকে আমরা স্মরণ করি। তাসমিনা লিখেছেন সেসব উদ্যোগ নিয়েছিলেন, তাই তো আমরা আজ লেখাপড়া করতে পারছি। কথাটা সত্য যে তার মতো মানুষরা এসেছিলেন বলেই আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের লেখাপড়া। আমাদের টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর জগৎময় দাস তিনি বলেছেন, এত বছর আগেও এত আধুনিক ছিলেন বিদ্যাসাগর, ভাবতেই অবাক লাগে। আবার অবাক হই এই
এই একবিংশ শতাব্দীতেও দেখি যে কত মানুষ আছে কি ভীষণ গোঁড়া। সমাজের পরিবর্তনে বিদ্যাসাগরের ভূমিকা অতুলনীয়। ধন্যবাদ সবাইকে, চমৎকার আলোচনা। প্রশংসা করেছেন নীলিমা দত্ত, প্রশংসা করেছেন আরো অনেকেই করছেন। আমরা একটুখানি আবার রূপার কাছে আসি। রূপা, এই যে প্রফেসর সরকার যেই জায়গাটা ইঙ্গিত করছিলেন, আমরা জানি সবাই, সেটা হচ্ছে বিদ্যাসাগর তিনি বিধবা বিবাহ প্রচলনের চেষ্টা করলেন, আইনকে নিয়ে আসলেন সামনে। একই সাথে তিনি আরেকটি কাজ করলেন, সেটি হচ্ছে যে সে সময়ে বহু বিবাহ জিনিসটি ভীষণভাবে প্রচলিত ছিল, সেটিকে তিনি বন্ধ করার চেষ্টা করলেন। সে সময়ে শিশু বিবাহ ছিল, সেটিকে তিনি বন্ধ করার চেষ্টা করলেন। এই জায়গাতে একে প্রতিষ্ঠা করার মতো কিছু কি আপনি আমাদেরকে একটু পড়ে শোনাতে পারেন? আসলে তার মানে বহু বিবাহ নিয়ে তার এত বড় একটা লেখা আছে, তার পরিকল্পনাগুলোর অনুপুঙ্খ, তার সবটুকু না পড়লে বোঝানো যায় না, কারণ ধাপে ধাপে অনেক শাস্ত্র আলোচনা করে, শাস্ত্রকে খারিজ করে দিয়ে, আধুনিক বিজ্ঞান মনস্ক চিন্তার ভেতর দিয়ে জীবন বোধকে পরিলক্ষিত করে আজকের দিনে মানুষ নারীদের অধিকার নিয়ে যা ভাবেনি, বিদ্যাসাগর ওই সময় কি করে ভেবেছিলেন আমাদের বিস্মিত করে। কিন্তু একটুখানি, যেহেতু সুব্রতদা আমায় একটু সুযোগ দিলেন, বহু বিবাহ সম্পর্কে একটুখানি বলতে চাই আর কি। এবং বহু বিবাহেরও একটু জায়গা আমি হয়তো পড়বো, এই জন্য যে তাহলে হয়তো যাদের হাতের কাছে বইটি নেই তাদের জন্য একটা খুব ভালো লাগার একটা বা উৎসাহের আনন্দেরও হতে পারে। শেষের দিকে বলছেন বহু বিবাহ এই লেখাতে যে কলিকাতা নিবাসী নব্য সম্প্রদায়ের অধিকাংশ লোক পল্লীগ্রামের কোনো সংবাদ রাখেন না, সুতরাং তত্রত্ব যাবতীয় বিষয়ে তাহারা সম্পূর্ণ অনভিজ্ঞ। কিন্তু তৎসংক্রান্ত কোনো বিষয়ে অভিপ্রায় প্রকাশে প্রয়োজন হইলে সম্পূর্ণ অনভিজ্ঞ ন্যায় অসংকুচিত চিত্তে তাহা করিয়া থাকেন। তাহারা কলকাতার ভাবভঙ্গি দেখিয়া তদনুসারে পল্লীগ্রামের অবস্থা অনুমান করিয়া লয়েন। ওই সকল মহোদয়েরা বলেন, এদেশ বিদ্যার সবিশেষ চর্চা হওয়াতে বহু বিবাহাদি কুপ্রথার প্রায় নিবৃত্তি হইয়াছে। এ কথা যথার্থ বটে। বহুকাল ইংরেজি বিদ্যার সবিশেষ অনুশীলন ও ইংরেজ জাতির সহিত ভূয়িষ্ঠ সংসর্গ দ্বারা কলিকাতায় ও কলিকাতার অব্যবহিত সন্নিহিত স্থানে কুপ্রথা কুসংস্কারের অনেক অংশে নিবৃত্তি হইয়াছে, কিন্তু তদ্ব্যতিরিক্ত সমস্ত স্থানে ইংরেজি বিদ্যার তাদৃশ অনুশীলন হইতেছে না ও ইংরেজ জাতির সহিত তদ্রূপ ভূয়িষ্ঠ সংসর্গ ঘটিতেছে না। সুতরাং তত্ত্বৎ স্থানে কুপ্রথা ও কুসংস্কারের প্রাদুর্ভাব তদবস্থই রহিয়াছে। ফলত পল্লীগ্রামের কোনো অংশে কলিকাতার মতো হইয়াছে, এরূপ নির্দেশ নিতান্ত অসঙ্গত। কার্যকারণ ভাব ব্যবস্থার প্রতি দৃষ্টি করিলে এরূপ সংস্কার কদাচ উদ্ভূত হইতে পারে না। কলিকাতার যে কারণে যতকালে যে কার্যের উৎপত্তি হইয়াছে, যে সকল যাবৎ সেই কারণের ততকাল সংযোগ না ঘটিতেছে, তাবৎ তথায় সেই কার্যের উৎপত্তি প্রত্যাশা করা যাইতে পারে না। কলিকাতায় যতকাল ইংরেজি বিদ্যার যেরূপ অনুশীলন ও ইংরেজি জাতির সহিত যেরূপ ভূয়িষ্ঠ সংসর্গ হইয়াছে, পল্লীগ্রামের যাবৎ সর্বতভাবে ঐরূপ না ঘটিতেছে, তাবৎ তথায় কলিকাতার অনুরূপ ফললাভ কোনো ক্রমে সম্ভাবিত হইতে পারে না। ফলকথা এই, কোনো বিষয়ে মত প্রকাশের প্রয়োজন হইলে তদ্বিষয়ে বিশেষজ্ঞ না হইয়া তাহা পরামর্শ করা সিদ্ধ নহে। সবিশেষ অনুসন্ধান ব্যতিরেকে কেহ কোনো বিষয়ে বিশেষজ্ঞ হইতে পারেন না। বহু বিবাহ প্রথা বিষয়ে সবিশেষ অনুসন্ধান করিলে ওই জঘন্য নৃশংস প্রথার অনেক নিবৃত্তি হইয়াছে, উহা আর পূর্বের মতো প্রবল নাই। পরপ্রতারণা যাহার উদ্দেশ্য নহে, তাদৃশ ব্যক্তি কদাচ এরূপ নির্দেশ করিতে পারেন না। ঈর্ষার পরতন্ত্র ও বিদ্বেষ বুদ্ধির অধীন অথবা কুসংস্কার বিশেষের বশবর্তী হইয়া
প্রস্তাবিত বিষয়ের প্রতিপক্ষতা করা মাত্র যাহার মুখ্য উদ্দেশ্য, তিনি তদ্বিষয়ের বিশেষজ্ঞই হন আর অনভিজ্ঞই হন, যাহা সপক্ষ সমর্থনের বা পরপক্ষ খণ্ডনের উপযোগী জ্ঞান করিবেন, তাহাই স্বচ্ছন্দে নির্দেশ করিবেন। তাহা নির্দেশ করিতেছেন, তাহা সম্পূর্ণ অবাস্তব হইলেও তাহাকেই তদ্বিষয়ে প্রকৃত অবস্থা বলিয়া কীর্তন করিতে কিঞ্চিত মাত্র সংকুচিত হইবেন না। কোন ব্যক্তি সদভিপ্রায় প্রবর্তিত হইয়া কার্যবিশেষের অনুষ্ঠান করিলে উক্ত বিধ ব্যক্তিরা ওই অনুষ্ঠানকে অসদভিপ্রায় প্রণোদিত বলিয়া অম্লান মুখে নির্দেশ করেন। অনেক এই অনেক কথাগুলো ধন্যবাদ। থেকে আমরা বুঝি আজকের দিনেও আমরা কিন্তু হ্যাঁ, আমাদের একটি অসৎ উদ্দেশ্যের জন্য কুতর্কে প্রবৃত্ত হই এবং একটি মিথ্যাকে নিজের পক্ষের যুক্তি দিয়ে দাঁড় করানোর খুবই চেষ্টা করি। সেই চেষ্টাটি বহু বিবাহের সময় কলকাতার বিদ্বজ্জনদের মধ্যে অনেক ছিল, বিশেষত সংস্কৃত যারা পণ্ডিতদের মধ্যে ব্যাপকভাবে ছিল, এবং তারা এর ঘোর বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন যে এরকম বৈষম্য গ্রামে গঞ্জেও এখন অনেক আর নাই। অনেক অনেক আসলে ধন্যবাদ তখন রূপা। হ্যাঁ, হ্যাঁ, ব্যাপকভাবে ছিল। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু প্রফেসর সরকারের কাছে আসব। রূপা যে জায়গাটায় পাঠ করছিলেন, এই জায়গার সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের একটি সংযোগ আছে। আমরা একদম, জানি একদম। আমরা জানি যে তিনি তিনি তার বাবা-মার প্রতি অনেক শ্রদ্ধাশীল ছিলেন। তিনি শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। কিন্তু আমরা এটাও জানি যে তার শিক্ষক, তিনি যখন একাধিক বিবাহের দিকে গিয়েছিলেন, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন যে, "আপনার মতো শিক্ষকের মুখ আমি দেখব না।" এবং ওই শিক্ষকের মৃত্যু পর্যন্ত ঈশ্বরচন্দ্র তার মুখ দেখেননি। এই জায়গাটাকে, এই যে তার যে চেতনা, তার যে দৃঢ়তা, এই জায়গাটা একটু যদি স্যার আপনি বলেন। না, যেটা অশ্বিন ভাই বললেন, সে হ্যাঁ, লোকটি তো জেদি ছিলেন, অসম্ভব জেদি। দুর্জয় সাহস রবীন্দ্রনাথ যাকে বলেছেন, তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার দুর্জয় অপরিমিত সাহস। এইটার জন্য কিন্তু তাকে মূল্য দিতে হয়েছে, তাকে নিঃসঙ্গ হয়ে যেতে হয়েছে। 1871-72 পরে 1891 তার মৃত্যু পর্যন্ত 20 বছর, প্রায় 17-18 বছর তাকে যে কলকাতা ছেড়ে কারমাটারে সাঁওতাল পরগনায় একা জীবন কাটাতে হলো, তার মূলে কিন্তু তার এই একার জেদ দুরকম। আমি আমি কিছু একটা করব, সেটা তার জীবনের প্রথম দিকে আমরা দেখেছি যে বাড়িতে রান্না করে, খাবার দিয়ে, বাসন মেজে, তরকারি কেটে, বাটনা বেটে, কাঠ চেলাই করে, রান্না বান্না করে সংস্কৃত কলেজে গেছেন, রাত জেগেছেন, বাবার হাতে মার খেয়েছেন, কিন্তু আমি একটা কোথাও পৌঁছবো, এই জেদটা সংস্কৃত কলেজে তাকে প্রথম করে তুলেছে। এই একটা প্রাথমিক জেদ, জীবনের নিজের জীবনকে গড়ে তোলবার জেদ। রাজধানীতে পৌঁছেছি, আমি পৃথিবীর নাগরিক হয়েছি, এবার আমি আমাকে নির্মাণ করব। এই নির্মাণ হবার পরে জেদ হচ্ছে আমি মানুষের জন্য কিছু করব। সেটা ওই নারীদের কথা যেমন বললেন, যে নারীদের জন্য বহু বিবাহ নিরস্ত্র সম্ভব হয়নি, কিন্তু এই যে সর্বশান্ত হয়ে গেলেন, স্কুল করতে গিয়েও প্রায় সর্বশান্ত হলেন, এই সর্বশান্ত হলেন এবং একা হয়ে গেলেন। মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করার পরে প্রায় একা হয়ে গেলেন, চলে গেলেন কলকাতায়। মানুষ কলকাতার মধ্যবিত্ত বাবুদের সম্বন্ধে একেবারে তাদের বিশ্বাসঘাতকতায় প্রায় ঘৃণা পোষণ করে বিদ্যাসাগর চলে গেলেন, যে আমি কলকাতায় থাকবো না। সরল প্রাণ সাঁওতালদের মধ্যে তিনি কাটালেন। এই জেদটা তার লক্ষ্য, এবং এই জেদের নানা রকম প্রকাশ দেখি এই কথাগুলো এসছে। একটি আমরা যাদের সাধারণভাবে মুচি বলে, তার তো জাতপাতের ব্যাপার ছিল না। তো ওই তার জুতো সেলাইয়ের দোকানে বসে আছেন তিনি, অন্য কোথাও যাবেন বলে। কলকাতার একজন বড় লোক গাড়িতে করে পাশ দিয়ে যেতে যেতে
দেখে গাড়িটা থামিয়ে তার কাছে এলেন, বললেন এই দোকানে এভাবে বসে থাকা আপনাকে মানায় না, চর্মকার। বিদ্যাসাগর বললেন, ও তাই নাকি? যদি আপনার এটা পছন্দ না হয় তাহলে আপনি আমার সঙ্গে আর মিশবেন না। এই যে ব্যাপারটা, যে এবং এই যে কথাটা বলছি, যে গল্পগুলো আপনারা জানেন, যে কার সাহেব হিন্দু কলেজের প্রিন্সিপাল, তিনি জুতো তুলে বিদ্যাসাগর টেবিলের উপর জুতো তুলে অভ্যর্থনা করলেন, বিদ্যাসাগর নিজের চটি জুতো টেবিলের উপর তুলে তাকে অভ্যর্থনা করলেন সংস্কৃত কলেজে। বলেছেন যে আমাদের চটি জুতো দেখছো, ভারতে এমন লোক নেই যার নাকের ডগায় আমি চটি দিয়ে নাম আসতে পারি, আমাকে যদি কেউ রাগিয়ে দেয়। এই যে দুর্মর যে দেয়, কিন্তু সেটা ছিল একদিকে সত্য, আরেকদিকে সত্য হচ্ছে সব মানুষের জন্য তার অসম্ভব ভালোবাসা, মমত্ব, করুণা, বিশেষ করে নারীদের এবং তলার মানুষদের জন্য। এই যে একটা হচ্ছে পিঠ, আরেকটা পিঠ হচ্ছে ওই করুণা, দয়া, এই নিয়ে মানুষটা, ফলে তার কষ্টও পেতে হয়েছে তার। এই জায়গাটা আপনি আরেকটু বলে দিন আমাদের দর্শকদেরকে। এই জেদটা যে তার একটু ইতিবাচক ছিল, এই জেদের কল্যাণেই যে আমাদের বাঙালিদের জীবন মানুষ পরিবর্তিত হতে পেরেছিল, এবং এই জেদটা যে যুক্তিসিদ্ধ ছিল, এই কথাটিও আমরা একই সঙ্গে মনে রাখবো, যে দুর্মর একটি জেদ না থাকলে সমাজ পরিবর্তন তো সম্ভবে নয়। আর যে সময়ে সমস্ত মানে সংস্কারাচ্ছন্ন মানুষেরা শাস্ত্রের দোহাই দিয়ে সমাজকে পিছনে ঠেলে দিচ্ছেন, নারীদেরকে তার জায়গাটি পেতে দিচ্ছেন না, শিশুকে তার অধিকার বঞ্চিত করছেন, ওই সময়ে এরকম একটি দুর্মর জেদের তো প্রয়োজন ছিল। এবং আমি একটু একটি পবিত্র কথা যে স্যারের ওই কাছে 20 বছর যে একা ছিলেন, একাকিত্ব তার ভাগ্যই ছিল। পবিত্র স্যারের কাছে একটা জিনিস জানতে চাইছিলাম, একটু আমাদের দর্শকদের জন্য বলুন। এই যে তার শেষ যে সময়টা, এই যে 17-18 বছর, কলকাতার যারা তথাকথিত ভদ্র সমাজ, তারা বিদ্যাসাগরকে পরিত্যাগ করেছেন, অথবা তিনি সেই ভদ্র সমাজকে পরিত্যাগ করেছেন, এবং তিনি সেই সময় এত নিরাপত্তাহীন জীবন যাপন করছেন যে তাকে সবসময় একজন দেহরক্ষী নিয়ে চলতে হয়েছে। যেই বিদ্যাসাগরকে আমরা দেবতার আসনে আজকে বসাতে চাই, তিনি আমাদের মতো শিক্ষিত মানুষের কাছ থেকে আত্মরক্ষার জন্য দেহরক্ষী রাখতে বাধ্য হয়েছেন। এই জায়গাটায় স্যার আরেকটু যদি আমাদের বলে দেন। না, যে ব্যাপারটা ছিল, যে বিধবা বিবাহের প্রচলনের জন্য যে সংগ্রামটা করেছিল, তাতে তো সমাজের বর্ধিষ্ণু হিন্দু সমাজের সমাজপতিরা তার অপরিসীমভাবে রুষ্ট হয়েছিল, এবং ভয় দেখিয়েছিল যে তাকে খুন করা হবে, তার পেছনে গুন্ডা এলিয়ে দেওয়া হয়েছে, এবং অনেকগুলো বিধবা বিবাহই পুলিশের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হয়েছে, খুব শান্তিতে হতে পারেনি। কিন্তু সেই সব সত্ত্বেও যেটা হয়েছে, যে অনেক সময় যারা তার কাছ থেকে টাকা নিয়ে টাকা ফেরত দেয়নি, বিধবা, যিনি প্রথম বিধবা বিবাহ করেছিলেন শ্রী বিদ্যারত্ন, সেই বিধবা স্ত্রী মারা যাওয়ার পর প্রায়শ্চিত্ত করে হিন্দু কন্যা, কুমারী কন্যা বিবাহ করলেন। এই সমস্ত বিশ্বাসঘাতকতা, হতাশা, এইগুলো বিদ্যাসাগরকে এত বেশি পরিমাণে পীড়িত করেছিল যে ট্র্যাজেডির নায়কের মতো তিনি নিঃসঙ্গ হয়ে গিয়েছিলেন। এবং যে সাঁওতাল পরগনায় তিনি গেলেন, সেখানে তিনি শান্তি পেয়েছিলেন। ওই সাঁওতালদের জন্য কখনো খাবার, বাঙালি পরিবারদের জন্য মাছ কিনে আনতেন, বাজার থেকে মাছ কিনে আনতে, তাদের হোমিওপ্যাথিক বায়োকেমিক চিকিৎসা করতেন সাঁওতালদের। এই সরল প্রাণ সাঁওতালদের খানিকটা শান্তি পেয়েছিলেন। কলকাতার মধ্যবিত্ত সমাজের ওপর, মধ্যবিত্ত সমাজের বিশ্বাসঘাতকতা তিনি একেবারেই মানে হতাশ হয়েছিলেন। অনেক অনেক ধন্যবাদ স্যার। তাইলে আমরা একটু আবার এই মোর্শেদ শফিউল হাসানের কাছে আসি। আমরা এতক্ষণ ধরে যে আলোচনা হচ্ছিল, রূপাও যা বলছিলেন এবং প্রফেসর সরকার বলছিলেন, এই যে বিদ্যাসাগর, তিনি উঁচু নিচু দেখছেন না, তিনি নারী পুরুষ দেখছেন না,
তিনি আসলে হিন্দু মুসলমান দেখছেন না। মানে আমি বলতে চাই যে অসাম্প্রদায়িক যে চেতনা, বাঙালির যে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ, সেই জায়গায় একজন প্রচণ্ড মানে দৃঢ়চেতা ধ্বজাধারী মানুষ হচ্ছেন একজন বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই জায়গাটায় যদি মোর্শেদ শফিউল হাসান আপনি আমাদেরকে আরো একটু আলোকপাত করে দেন, মানে এই যে মানুষে মানুষে ভেদাভেদকে যে ভুলে যেয়ে সবাইকে সমান হিসেবে বিবেচনা করার যে চেতনা, সেই জায়গাটা একটু আলোকপাত করুন। না, আমি এই কথাটাকে বলতে চাই, এটা মানবিক চেতনা। আমি ঠিক অসাম্প্রদায়িক বাঙালির মানবিক চেতনা এই শব্দটি ব্যবহার করতে চাই। এবং তার বিধবা প্রবর্তন প্রয়াস, বহির্বিবাহ রোধ করার যে প্রচেষ্টা, এগুলো আসলে সম্পূরক প্রকল্প ছিল। কিন্তু দেখেছেন, শুধু বিধবা রোধ করার চেষ্টা করলে হবে না, প্রবর্তন করার চেষ্টা করলে হবে না, বহির্বিবাহ রোধ করার জন্য উদ্যোগী হতে হবে। না, একটি না হলে আরেকটি ব্যর্থ হবে। এবং তারপরে তার সহবাস সম্মতি আইনের ব্যাপারে তার অবস্থান, এই সবগুলো কিন্তু একসাথে মিলিয়ে দেখার বিষয়। এবং আমরা যদি সমকালে বিচার করি, তাহলে একটি বিষয় স্পষ্ট, এবং এটা বলা যেতে পারে যে সমকালে বিদ্যাসাগরের যে সংস্কার প্রয়াস অনেক ক্ষেত্রে ব্যর্থই হয়েছে। অধ্যাপক পবিত্র সরকার বলেছেন, আমি অত বিশদে যেতে চাই না। বিদ্যাসাগর যখন বিধবা প্রবর্তন করার চেষ্টা করেন, তিনি শুধু এই প্রচার করেই ক্ষান্ত হননি, কিন্তু তিনি বিধবা দিয়েছেন। সেই অনুষ্ঠানের ব্যয়ভার হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠানের ব্যয়ভার বহন করেছেন। সেখানে যে অলংকার দিতে হয়, সে অলংকারে তিনি কিনে দিয়েছেন। যারা বিধবা রাজি হয়েছেন, বিধবা করেছিলেন, তাদের নানা জনের নানা উদ্দেশ্য ছিল, নানা লোলুপতা কাজ করেছে অনেক ক্ষেত্রে, নানা তারপরে সমাজের একজন বীর হিসাবে পরিচিতি লাভের একটা প্রয়াস ছিল অনেকের মধ্যে। এবং সেগুলো হয়েছে, পত্রিকায় খবর হয়েছে, সম্বর্ধনা হয়েছে। এবং তারপরে যখন তাদের হয়তো এই এই তরুণদেরই বা এই পুরুষদেরই কারো বাড়ির থেকে চিঠি এসছে যে তুমি বিধবা করেছো, তোমাকে ত্যায্যপুত্র করা হলো, তখন তারা অনেকেই আবার সেই বিধবাকে পরিত্যাগ করে তারা ঘরের ছেলে আবার ঘরে ফিরে গেছে। এবং এটা স্মরণ করে বিদ্যাসাগর পরে বলেছিলেন যে মায়ের ছেলেরা সব মায়ের কোলে ফিরে গেল, আমি বাপের বেটা কাজে কাজে রয়ে গেলাম। উনি কাজেই ছিলেন। তিনি কালমাটরে যখন সাঁওতাল পরগনা দিয়ে বাস করেন, সেখানে গিয়েও তিনি স্কুল করেছিলেন। এবং অধ্যাপক পবিত্র সরকার বললেন যে তিনি বায়োকেমিক চিকিৎসা দিতেন সেখানকার, যে আমরা যাদেরকে অন্তর শ্রেণীর মানুষ বলি তাদেরকে এটা করেছেন। ওই যে বললাম যে সমসময়ে আমরা যদি বিচার করি, রবীন্দ্রনাথ এই বিষয়টা বুঝেছিলেন যে তিনি একজন বান্ধবহীন একজন মানুষ, বান্ধবহীন শব্দটা ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ, যে একজন মানুষে পরিণত হয়েছিলেন। কিন্তু এই ব্যর্থতা সমসময়ের দিক থেকে যদি আমি বিচার করি, সমসাময়িক প্রেক্ষাপটে যদি বিচার করি, এই ব্যর্থতা তো অনেক ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে আমরা দেখি সূর্য সেন তো ব্যর্থ, সুভাষ বসু ব্যর্থ ছিলেন, তিনি যা করতে চেয়েছেন তা করতে পারেননি। চে গুয়েভারা ব্যর্থ, কিন্তু আজকে এই যুগোত্তরে কিন্তু তারাই আমাদেরকে অনুপ্রাণিত করে। এই যে স্পিরিটের দিকটা, চেতনার দিকটা, এই চেতনার দিক থেকে যদি আমরা বিচার করি, তাহলে বিদ্যাসাগর তো, আপনারা আজকের এই অনুষ্ঠানের শিরোনাম করেছেন যে বিদ্যাসাগর একজনই। আমি একটু রবীন্দ্রনাথ থেকে একটু উদ্ধৃত করি, তাহলে এই যে আপনার কথাটা একটু বোধহয় তাৎপর্য পাবে। বিদ্যাসাগর এই বঙ্গদেশে একক ছিলেন, আপনাকে এটাই বলতে চেয়েছেন? ঠিক তাই। এখানে যেন তাহার স্বজাতি সদর কেউ ছিল না। আমি হুবহু উদ্ধৃত করছি রবীন্দ্রনাথ থেকে। এদেশে তিনি তাহার সমযোগ্য সহযোগীর অভাবে আমৃত্যুকাল নির্বাসন ভোগ করিয়াছেন। তারপরেই ওই যে আমরা যে রবীন্দ্রনাথের যে কথাগুলো প্রায় আমরা বলি যে আমরা আরম্ভ করি শেষ করি না, যাহা বিশ্বাস করি তাহা পালন করি না, এই কথাগুলো আগে কিন্তু এই কথাগুলো আছে। বিদ্যাসাগর এই বঙ্গদেশে একক ছিল। এবং আমরা জানি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী একটা কথা জানি আমরা, যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বিদ্যাসাগর সময় মূল্যবান একটি কথা বলেছেন, যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা গেলে ছোট জিনিসকে বড় দেখা যায়। বিদ্যাসাগরকে তিনি সেভাবে তুলনা করছেন, বিদ্যাসাগর যদি আমরা দেখি তাহলে বাকি সবাইকে কিন্তু ছোট দেখা যাবে। ঠিক তো তাই। আসলে অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এই জায়গাটায় আমি আরেকটু বলে দিই যে এই রবীন্দ্রনাথই কিন্তু বলেছিলেন যে এটি বিস্ময়ের যে এই বাঙালি সমাজে একজন বিদ্যাসাগর কি করে জন্ম নেয়। মানে আমাদের যে উচ্চতা, সেই উচ্চতার এত বেশি উপরে তিনি ছিলেন যে তার আবির্ভাব, তার উপস্থিতি, তার নির্মাণ আমাদের কাছে অস্বাভাবিক ছিল। আমরা একটুখানি আবার দর্শকদের কাছে যাই। আমাদের অনেক বন্ধু মন্তব্য করে চলেছেন। আমাদের বন্ধু বিশিষ্ট সংগঠক ডক্টর সুশীতল চৌধুরী
তিনি বলেছেন, অ্যামেন্ডমেন্ট স্টার্টেড ডিউরিং হিজ টাইম উইথ রানী রাসমণি। বিদ্যাসাগর প্রমাণ করেছেন ধর্ম মানুষের জন্য, মানুষ ধর্মের জন্য নয়। আমাদের টরন্টোর একজন বিশিষ্ট চিন্তক সাইদ জাদিদ, লেখক ও অনুবাদক, তিনি বলেছেন, প্রাচীন ভারতে নাস্তিকতা চর্চার ইতিহাস সর্বজনবিদিত। বিদ্যাসাগরের নাস্তিকতার পটভূমি নিয়ে কেউ একটু আলোচনা করবেন? উনি মনে হয় প্রশ্নটি আগে করেছিলেন, তার নাস্তিকতার ব্যাপারটি আমাদের আলোচনায় ইতিমধ্যে চলে এসেছে। আমাদের শিল্পী বন্ধু জয় দাস, তিনি বলেছেন, এনআরবি টিভিকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ যে আপনি দেখছেন। আমাদের আরেক বন্ধু অধ্যাপক অরুণাংশু হর, তিনি বলেছেন, গ্রেট ডিসকাশন, থ্যাঙ্কস টু এনআরবি টিভি, এবং তিনি আমাকেও একটু বিশেষ করে প্রশংসা করেছেন, যেমনটি হয় বন্ধুরা যেমন করে থাকেন। গোলাম কিবরিয়া পিনু, আমাদের বিশিষ্ট কবি বাংলাদেশের, তিনি দেখছেন। রুমা সরকার দেখছেন। এরকম আরো অনেক লেখক, সাহিত্যিক, চিন্তক, বোদ্ধাজন দেখছেন। আমাদের ভালো লাগছে। আমরা একটু প্রফেসর সরকারের কাছে এবার অন্য আরেকটি প্রসঙ্গে যাব। আমাদের হাতে আর মাত্র 13-14 মিনিট সময় আছে। আপনার কাছে একটুখানি প্রশ্ন করতে চাই যে আমরা বিদ্যাসাগরের কিন্তু একটা জিনিস খুব জানি, যে তিনি লিখেছেন, তিনি সমাজ সংস্কার করেছেন, কিন্তু তিনি একাধারে অনুবাদ করেছেন, এবং তার অনুবাদেই কিন্তু আমরা শেক্সপিয়ারকে হয়তো প্রথম, আমি জানি না, আপনি বললে ভালো হবে, আমরা পাঠ করলাম। আপনি এই জায়গাটায় আমাদের দর্শকদের আরেকটু বলে দিন যে তার অনুবাদ করেন। আমি তো বিদ্যাসাগরকে অনুবাদক বলতে চাই না। আচ্ছা, তিনি নিজেই নির্মাণ করেছেন। হ্যাঁ, কারণ নাটককে তিনি আখ্যানের আকারে, শকুন্তলার নাটক, শকুন্তলা আমাদের কাছে প্রায় উপন্যাসের মতো, আখ্যানের মতো। ভবভূতির উত্তরচরিত নাটক, সেটা সীতার বনবাসে, এটা আখ্যান। বা শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স নাটক, কিন্তু ভ্রান্তিবিলাস একটা আখ্যান। নাট্যতত্ত্ব নিয়ে যারা গবেষণা করেন বা অনুবাদ তত্ত্ব নিয়ে, তারা এই অনুবাদগুলোকে ঠিক অনুবাদ বলেন না। যে বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরকে সমালোচনা করেছিলেন, আপনারা জানেন। বিদ্যাসাগরকে বঙ্কিমচন্দ্র স্বীকার করেছেন পরে বিদ্যাসাগরের প্রতিভা, কিন্তু একটা সময় বঙ্কিমচন্দ্র বিধবা বিবাহের যেমন বিরোধী ছিলেন, সেটা মোর্শেদ ভাই বললেন, তেমনি বিদ্যাসাগরের গদ্যেরও বিরোধী ছিলেন। একবার বলেছেন মেয়ার ট্রান্সলেটর, আর একবার বলেছেন যে ড্রাই অ্যারে অফ বম্বাস্ট, মানে ভারী ভারী শব্দের শুকনো সারি, মিছিল বলেছেন। বেঙ্গলি লিটারেচার বলে একটি প্রবন্ধ আছে বঙ্কিমচন্দ্রের, তাতে তিনি বলেছেন। এর কারণটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে। বঙ্কিমচন্দ্র বিএ পরীক্ষায় নাকি বিদ্যাসাগর পরীক্ষক ছিলেন, বাংলায় বঙ্কিমচন্দ্র ফেল করেছিলেন। আছে এটা ঘটনা। হ্যাঁ, এই প্রসঙ্গে স্যার, এই প্রসঙ্গে আমরা একটু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, বঙ্কিমচন্দ্র হচ্ছেন দুজনের একজন প্রথম বাঙালি গ্র্যাজুয়েট কলকাতা বিশ্ববিদ্যালয়। আমি ঠিক বলেছি? একদম ঠিক, একদম। আচ্ছা স্যার, বলুন। হ্যাঁ, যদুনাথ বসু আর বঙ্কিমচন্দ্র দুজন ছিলেন প্রথম গ্র্যাজুয়েট 1858 সালে। তো তার ফলে বিদ্যাসাগর, অথচ এই যে বাংলার ভাবগম্ভীর একটা গদ্য, যে জন্য রবীন্দ্রনাথ পরে বললেন যে ভাষার প্রাঙ্গণে আজি আমি কবি তোমারই অতিথি। ভাষা, তিনি যে ভাষাটা সৃষ্টি করেছেন, বঙ্কিমচন্দ্র সেই ভাষাটাকেই প্রবাহিত করেছেন। আবার তারপরে রবীন্দ্রনাথ করেছেন এইভাবে বাংলা ভাষার যে ছোট নদী, এই ছোট নদীর বড় একটা উৎস হচ্ছেন বিদ্যাসাগর। এবং বিদ্যাসাগর এক ধরনের গদ্য লেখেননি, সংস্কৃত প্রধান গদ্য লেখেননি, কারণ সংস্কৃত প্রধান গদ্য আস্তে আস্তে সহজ হয়ে উঠেছে। বেতাল পঞ্চবিংশতিতে যে গদ্য ছিল, শকুন্তলা 1854-তে, বেতাল পঞ্চবিংশতিতে 1849, শকুন্তলায় সে গদ্য অনেক সহজ হয়েছে, সীতার বনবাসে আরো সহজ হয়েছে, ভ্রান্তিবিলাসে আরো সহজ হয়েছে। আবার অন্যদিকে তার যে স্বরচিত জীবনচরিত আছে বা প্রভাবতী সম্ভাষণ আছে, চমৎকার সহজ গদ্য। আর অন্যদিকে ব্যঙ্গ রচনা আছে, অতি অল্প হইল আবার অতি অল্প হইল। তর্ক আছে, বিধবা বিবাহ রহিত হওয়া উচিত কিনা, কেমন, বা বাল্য বিবাহের
যে পক্ষে যে সেগুলোতে তর্কের গদ্য, পোলেমিক্যাল প্রোজ, বিচিত্র ধরনের গদ্য লিখে আমি বলবো বিদ্যাসাগর ওই তথাকথিত অনুবাদ করেছিলেন বলেই বঙ্কিমচন্দ্র উপন্যাসের ভাষা খুঁজে পেয়েছিলেন। ঠিক তাই। এবং অনেক, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এবং আমরা আনন্দের সাথে বলতে চাই যে প্রফেসর পবিত্র সরকার তার ছাত্র মানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিপ্লব, তিনি টরন্টোতে থাকেন। তিনি লিখেছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার মহাশয় সহ সকল আলোচককে যুগদর্শী ও সংস্কারক বিদ্যাসাগর নিয়ে জ্ঞানগর্ভ আলোচনার জন্য ধন্যবাদ। এটা একটা আনন্দের যে আপনার প্রত্যক্ষ ছাত্র আমাদের টরন্টোতে আছে এবং তিনি দেখছেন। আমি শুধু একটা সংশোধন, মানে এটা সংশোধন নয়, রূপা অন্যমনস্ক ভাবে বলেছেন আচ্ছা, যে বিদ্যাসাগর যখন মধুসূদনকে সাহায্য করেছিলেন তখন মধুসূদন ইংল্যান্ডে ছিলেন না, মধুসূদন মূলত ফ্রান্সে ছিলেন। হ্যাঁ। ফ্রান্স মধুসূদনকে সাহায্য পাঠিয়ে রূপা অন্যমনস্ক ভাবে হয়তো এটা করছে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ঠিক, আমরা আছে। একটু হ্যাঁ, আমরা একটু মোর্শেদ শফিউল হাসানের কাছে যাব। আপনি আমাদেরকে এই যে বিদ্যাসাগর নিয়ে আমরা যে আলোচনা করছি, খুব সংক্ষেপে যদি একটু বলেন, এই যে আজকের সময়ে আমি যদি ইতিহাসের ঐতিহাসিক যে প্রেক্ষাপট তাকে যদি বাদ দিই, তাহলে আজকের দিনে কেন বিদ্যাসাগর আমাদের কাছে গুরুত্বপূর্ণ? তাকে কেন পাঠ করব? তার জীবন পাঠ করতে হবে কিসের জন্য? আপনাকে শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি হ্যাঁ, না। এবার হ্যাঁ, হ্যাঁ। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য হওয়া উচিত। যদি আমরা সমকালের পটভূমিতে হ্যাঁ, বিচার হ্যাঁ। করি, তাহলে আমি বললাম যে বিদ্যাসাগর নিজেই উপলব্ধি করেছিলেন এবং তিনি বলেও ছিলেন যে আগে যদি বুঝতেন যে বাঙালির মানে বাঙালি ভদ্র শ্রেণীর এই চরিত্র, তাহলে তিনি হয়তো বিধবা বিবাহের পক্ষে লিখতেন, বহির্বিবাহের বিরুদ্ধে লিখতেন, তর্ক করতেন, কিন্তু তিনি বাস্তব কার্যক্রমে তিনি যুক্ত হতেন না। আমি হুবহু উদ্ধৃত করতে পারছি না, কিন্তু এই কথাগুলো তিনি বলেছিলেন। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে সময়ের একটা মানুষ যত বড় মানুষই হন, তাকে একটা বিশেষ সময়ের প্রেক্ষাপটে কাজ করতে হয়। আমরা যদি বিধবা বিবাহের ব্যাপারটি দেখি, বহির্বিবাহের ব্যাপারটা আলোচনা করি, তাহলে দেখবো যে এটা আসলে বাঙালি বর্ণ হিন্দুদের ক্ষেত্রে এটা সমস্যা। কারণ বাঙালি সমাজ তো শুধু হিন্দু সমাজ না, বাঙালি সমাজ হলো বা হিন্দু, মুসলমান এবং অন্যান্য ধর্ম সম্প্রদায় আছে, তাদের নিয়ে বাঙালি সমাজ। সেখানে বিধবা বিবাহটা কিন্তু সমস্যা না। এমনকি যারা নিম্নবর্ণের হিন্দু, তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু সেভাবে সমস্যা ছিল না। এবং আমি তো আগেও বলেছি এবং অধ্যাপক পবিত্র সরকারও বলেছেন, এই ইঙ্গিতটা দিয়েছেন যে তার যে কর্মপ্রয়াস সেটা তার সমকালে প্রায় ব্যর্থই হয়েছিল বলা যেতে পারে। তো এই বহির্বিবাহের ক্ষেত্রে হয়েছে, তিনি প্রায় 22,000 বহির্বিবাহ রদের জন্য তিনি একজন সংগঠক ছিলেন, 22,000 তিনি স্বাক্ষর সংগ্রহ করেছিলেন। এটা একটা বিরাট ব্যাপার। যাই হোক, ব্যর্থ। কিন্তু যে অন্তঃপ্রেরণার ব্যাপারটা, এই যে বিধবা বিবাহ প্রবর্তন, বহির্বিবাহ রদ এর জন্য তার প্রয়াস, এর পেছনে যে জিনিসটি কাজ করেছিল, বা নারী শিক্ষা প্রবর্তনের জন্য যে চেষ্টা, এর পেছনে যে জিনিসটি কাজ করেছিল, সেটি হলো নারীকে মর্যাদা দানের বিষয়, নারীর জন্য তার সহানুভূতির বিষয়টি। এবং তিনি বুঝেছিলেন যে ভারতবর্ষের নারীরা সবচেয়ে অবহেলিত, বঞ্চিত, দুর্দশা পীড়িত। এই যে উপলব্ধিটি, সেটিতে আজকের দিনেও বাস্তব। আমরা আজকে বিধবা বিবাহ প্রবর্তনের জন্য আন্দোলন হয়তো প্রাসঙ্গিকতা হারিয়েছে, বা কিছুটা আছে, বহির্বিবাহ তো সমাজে আছে, সেটা সেটার জন্য বিদ্যাসাগরের কাছে আমরা হাত পাতবো কিনা তার কাছে সেটার ব্যাপার না। কিন্তু যে নারীকে নারীর পুরুষের অধিকার। সমকক্ষ অধিকার এবং তাকে পুরুষের সমকক্ষতায় নিয়ে আসার যে প্রয়াস, এটি আজকেও দিনে আমাদের একটা অনেক, অনেক এজেন্ডা ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এজেন্ডা। হ্যাঁ, হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। সেখানে বিদ্যাসাগরের কাছে আমাদের যেতে হয়। হ্যাঁ, হ্যাঁ। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু রূপার কাছে চলে আসবো। রূপা, আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে। আপনাকে ছোট্ট করে আমি একটু বলতে বলবো যে আমরা জানি যে বিদ্যাসাগরের মৃত্যুর পর কবি সত্যেন্দ্রনাথ দত্ত তাকে নিয়ে কয়েকটি পংক্তি লিখেছিলেন। আপনি একটু ওই জায়গা থেকে একটু উচ্চারণ করুন। সাগর তর্পণ ছিল সেটির নাম। হুম, হুম। সেখানে খুব সুন্দর করে তিনি বলছেন, বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর্যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। নিঃস্ব হয়ে বিশ্বে এলে দয়ার অবতার,
কোথাও তবু নোয়াওনি শির, জীবনে একবার দয়ার স্নেহে ক্ষুদ্র দেহে বিশাল পারাবার, সম্যমূর্তি তেজের স্ফূর্তি চিত্ত চমৎকার। নামলে একা মাথায় নিয়ে মায়ের আশীর্বাদ, করলে পূরণ অনাথ আতুর অকিঞ্চনের স্বাদ। বিঘ্ন বাধা তুচ্ছ করে দৃপ্ত দুর্নিবার, অদৃষ্টের ব্যর্থ তুমি করলে বারংবার। 20 বছরে তোমার অভাব পূর্ল না কোহায়, 20 বছরের পুরানা শোক নতুন আজও প্রায়। তাই তো আজি অশ্রুধারা ঝরে নিরন্তর, কীর্তি ঘনবর্তী তোমার জাগে প্রাণের পর। শাস্ত্রে যারা শস্ত্র গড়ে হৃদয় বিদারণ, তর্ক যাদের অর্ক ফলার তুমুল আন্দোলন, বিচার যাদের যুক্তিবিহীন অক্ষরে নির্ভর, সাগরের এই চটি তারা দেখুক নিরন্তর। দেখুক এবং স্মরণ করুক সব্যসাচীর রণ, স্মরণ করুক বিধবাদের দুঃখ মোচন পণ, স্মরণ করুক পাণ্ডুরূপী গুন্ডাদিগের হার। বাপ্পা বিনা দেবতাসাগর মানেই না কোয়ার, অদ্বিতীয় বিদ্যাসাগর মৃত্যু বিজয় নাম। ওই নামে হায় লোভ করেছে অনেক ব্যর্থ কাম। নামের সঙ্গে যুক্ত আছে জীবন ব্যাপী কাজ, কাজ দেবে না নামটি নেবে, এটি বিষম লাজ। বাংলাদেশের দেশি মানুষ বিদ্যাসাগর বীর, বীর সিংহের সিংহ শিশু বীর্যে সুগম্ভীর। সাগর যে অগ্নি থাকে কল্পনা সে নয়, চক্ষে দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, এবং শুধু দর্শক আপনারা জানেন যে আমরা বেশি করে আমরা আজকে 3 জন বিশিষ্ট জনকে পেয়েছিলাম আমাদের অনুষ্ঠানে, কিন্তু সবচেয়ে বেশি করে মানে আমাদের অন্য 2 জন অতিথিও নিশ্চয়ই অনেক আনন্দিত গর্বিত হয়েছেন যে প্রফেসর পবিত্র সরকার এই 83 বছরের যুবক তিনি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে প্রফেসর সরকারের একটি আলাদা গুণ আছে, সেটি হচ্ছে তিনি কিন্তু একসময় সঙ্গীত করতেন, তার 3টি সিডি আছে। আমি অনুষ্ঠান শেষ করার আগে আমি কি স্যার আপনাকে একটি গান করতে অনুরোধ করব? 84 বছরের কাছাকাছি চলে এসেছি, 83 বছর 6 মাস পেরিয়ে গেছে। তবে গলায় যে সুর খুব আছে তা নয়, কিন্তু এখনো আমি লোভ হয় যখন কেউ গান করতে বলে। আমি একটা গান গাই, এটার সঙ্গে বিদ্যাসাগরের কোনো যোগ নেই। এই গানটা হচ্ছে উৎসবের গান, বাঙালির হিন্দু বাঙালির উৎসব মূলত দুর্গোৎসব, কিন্তু এটা সকলেরই উৎসব ধরে নিয়ে একটা আগমনী গান আমি রামপ্রসাদে, সেইটা আমি গাই। আমার স্ত্রী আমি করছি। গিরি এবার আমার ঘুমাইলে, এবার আমার ঘুমাইলে, আর উমায় পাঠাবো না, বলে বলবে লোকে মন্দ, আমি কারো কথা শুনবো না গিরি এবার আমার ঘুমাইলে, এবার আমার ঘুমাইলে। যদি এসে মৃত্যুঞ্জয় ঘুমানেবার কথা কয়, যদি এসে মৃত্যুঞ্জয় ঘুমানেবার কথা কয়, তবে মায়ের ঝিয়ে করবো ঝগড়া, তবে মায়ের ঝিয়ে করবো ঝগড়া, তারে জামাই বলে মানবো না গিরি এবার আমার ঘুমাইলে, এবার আমার ঘুমাইলে। দ্বিজ রাম প্রসাদে কয়, এ দুঃখ কি প্রাণে সয়, দ্বিজ রাম প্রসাদে কয়, এ দুঃখ কি প্রাণে
শিব শ্মশানে মশানে ফেরে, শিব শ্মশানে মশানে ফেরে, সে যে ঘরের ভাবনা ভাবে নাগি, এবার আমার ঘুমাইলে, এবার আমার ঘুমাইলে। আমিও নাস্তিক মানুষ, এই গানগুলো ছাড়তে পারি না। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, সাধু সাধু বলতে হয়। কি ভালো লাগলো, কি আমরা- সুন্দর আমরা- গলা আপনার, শুনিয়ে এখন। আমরা জানি যে প্রফেসর পবিত্র সরকারের এই যে সঙ্গীত পরিবেশন, সেটি বিদ্যাসাগর অনুষ্ঠানের সাথে খুবই সম্পৃক্ত ছিল না, কিন্তু প্রকৃতপক্ষে আমরা প্রফেসর সরকারকে পেয়ে আমাদের যে আনন্দ, সেই আনন্দকে আরো বেশি বহুমুখী করতে এটি করেছি। আমার ধারণা যে আমাদের দর্শকরা তারাও আনন্দিত হয়েছেন, এবং আমাদের বন্ধু সাইদ জাদিদ ইতিমধ্যে বলেছেন যে অপূর্ব গেয়েছেন পবিত্র সরকার। ননীগোপাল তিনি বলেছেন প্রণাম শ্রদ্ধেয় সরকার, কি গলা এখনো। আমাদের বিশিষ্ট আবৃত্তিকার জয়ন্ত রায় তিনি বলেছেন আলোচনা এবং পাঠে মন ভরে গেল। আমাদের ঢাকার আরেক বন্ধু আবৃত্তিকার এবং অনুবাদক এবং কবি গৌরাঙ্গ মহন্ত তিনি বলেছেন অসাধারণ আলোচনায় মুগ্ধ হলাম, শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। সুশীতল চৌধুরী বলেছেন চমৎকার আবৃত্তি সত্যেন্দ্রনাথ দত্তের, সকল প্রতিভাকে প্রণতি। আমি পবিত্র সরকারকে একটি প্রশ্ন করব, আপনি ছোট্ট করে একটু উত্তর দেবেন, তারপরে আমরা অনুষ্ঠানের শেষে চলে যাব। আপনি আমাদেরকে শুধু বলুন, এই যে বিদ্যাসাগরের মতো বিদ্বজ্জন, তাকে আমাদের সমাজে আজকে আরো বেশি করে মানে জনপ্রিয় করে, আরো বেশি করে সমাজের সাথে, আমাদের মননের মানুষের সাথে সম্পৃক্ত করার জন্য আমাদের করণীয় কি? একটুখানি ছোট করে। অনেক কিছু করার আছে, যেমন আপনি যেটা করলেন যে একটি মানে বৈদ্যুতির মাধ্যমে, দর্শনের মাধ্যমে অনেক মানুষের কাছে বিদ্যাসাগরকে পৌঁছে দিলেন, এইটা একটা মাধ্যম। নিশ্চয়ই বাংলাদেশেও এই কাজটা হচ্ছে, আমি জানি। আমি বাংলাদেশে অনেক আলোচনা করেছি, বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে সেই কাজটা হয়েছে। এইতে মানে টেলিভিশন একটা কাজ। অন্যান্য যে মুদ্রণ মাধ্যম আছে, সংবাদপত্র, তাতে এই কথা আলো বাংলাদেশেও হচ্ছে, ভারতে মানে পশ্চিমবাংলা বিশেষভাবে হচ্ছে, আলোচিত হচ্ছে। আমি মনে করি, আমি একটা লিখেছি ছোটদের জন্য বিদ্যাসাগর, স্কুলের ছাত্রদের জন্য নামটাম বিদ্যাসাগর বলে, ছোট বিদ্যাসাগর জীবন গল্প, এই কাজটা করতেই পারে। কবিতা লেখা হবে, ছড়া লেখা হবে, মুদ্রণ মাধ্যমের যা কিছু আমার সুযোগ আছে, মুদ্রণ মাধ্যম, শ্রুতি মাধ্যম, দর্শনের মাধ্যম, সমস্ত কিছুর মধ্যে দিয়ে বিদ্যাসাগরের কথা যদি আমরা প্রচার করতে পারি, আপনি যেমন ভাবে করছেন, সেই দূর কানাডায় বসে আপনি যে কাজটা করছেন, এই কাজটা বৈদ্যুতিন শ্রুতি এবং দর্শনের মাধ্যম এবং মুদ্রণ মাধ্যম ব্যাপকভাবে আমরা করতেই পারি। বিদ্যাসাগরকে নিয়ে প্রদর্শনী হতে পারে, নানাভাবে স্কুল ছাত্রদের কাছে বিদ্যাসাগরকে পৌঁছে দেওয়ার বক্তৃতামালা হতে পারে, অনেক কিছু হতে পারে। এই কাজটাই আমাদের করতে হবে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই বিদ্যাসাগর নিয়ে আরো অনেকে অনেক কাজ করবেন, এবং সেটি এক জায়গায় করে যুত হয়ে নিশ্চয়ই বিদ্যাসাগরকে আমরা আরো শত শত বছর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং সেভাবে আমরা বাঙালিরা, আমরা প্রত্যেক ব্যক্তি জীবনে, সমাজ জীবনে ঋদ্ধ হব। আমাদের যে আলোচকেরা, অতিথিরা আজকে আমাদের সাথে ছিলেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং যে দর্শক বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকলেন, মন্তব্য দিলেন, উৎসাহ দিলেন, তাদের যে বিদ্যাসাগর প্রীতি জানালেন, তার জন্য তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। শুধু দর্শক, আপনাদের সকলকে জানিয়ে রাখতে চাই, এনআরবি টেলিভিশনের কানাডা জার্নালের পরবর্তী আয়োজনটি আগামী সোমবার টরন্টো সময় রাত 10টায়, সেটি প্রচারিত হবে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 8টায়, ভারতের সময় সকাল 7:30টায়। এবং সেদিন যেহেতু 5 অক্টোবর, সেই জন্য আমাদের বিষয় হবে বিশ্ব শিক্ষক দিবস। আমরা জানিয়ে রাখতে চাই
এই দিবসে শুভেচ্ছা জানাবেন কানাডিয়ান কমিশন ফর ইউনেস্কোর প্রতিনিধি এস্টেলা র্যামস এবং আমাদের সাথে আরো যুক্ত হবেন বিভিন্ন পর্যায়ের যে শিক্ষকবৃন্দ, অধ্যাপকবৃন্দ, তাদের মধ্যে রয়েছেন ডক্টর মহিতুল আলম, তাজিবউদ্দিন, তিথি দেব, নাফিজ আহমেদ এবং মোবাশ্বেরা মতিন। আমরা আশা করব আপনারা আমাদের সে আয়োজনে থাকবেন। সেটি প্রচারিত হবে এনআরবি টেলিভিশনের কানাডা জার্নালে। কানাডা জার্নালের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এনআরবি টেলিভিশন দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আমরা টরন্টোতে এখন রাত। সবাইকে শুভ রাত্রি জানিয়ে শেষ করছি।